ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হইছে কার, কার? কারোই হয় নাই স্যার। আচ্ছা, কয়টা করতে পারছেন? স্যার ২ টার মতো। ৫ টার মধ্যে ২ টার মতো। জি স্যার। কোথায় সমস্যা হয়েছে বলেন তো? স্যার একটু সবাই আসুক তারপরেই এটা নিয়ে কথা বলবো। সবারই সমস্যা আছে স্যার মোটামুটি। আচ্ছা, বোনাস যেইটা ছিল ওইটা কি কেউ পারছেন? স্যার বোনাসের দিকে এখনো যাই নাই স্যার। আচ্ছা, স্যার সমস্যাটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল এক্সপ্রেশন জিনিসটা বুঝতেছি না স্যার। অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা তো আপনাদের অত বেশি আগে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন তো কোশ্চেনটার সেকেন্ড পার্ট ছিল, তাই না? জি, আপনারা আমরা ওইটা নিয়ে পড়ে আছেন কেন? ফার্স্ট পার্টটা আগে দেখতেন। মানে ফার্স্ট পার্টটা পড়ছি স্যার। ফার্স্ট পার্টটা বলছে যে মনে, মনে সরাইতে আরকি, তাই না? সরায় মনে মনে স্কেল করায়, করে, হ্যাঁ, হ্যাঁ। করে লিখলেন। লেখার পরে তারপর ওইটার যে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা আসলো, অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা আপনি লিখলেন, মানে যেটাই আসলো, সমস্যা কি? মানে কি মানে স্যার মানে আমরা হচ্ছে মানে আপনি মনে হয় মানে বুঝতেছেন না যে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা কিভাবে লিখতে হবে? জি স্যার এটাই বুঝতেছি না। আমি গ্রাফটা আচ্ছা। ধরেন প্লট করলাম মাল্টিপল ওই যে শিফটিং বা স্কেলিং করে কিন্তু তারপরে হ্যাঁ, হ্যাঁ। লিখবোটা লিখবটা কিভাবে? আচ্ছা, ঠিক আছে। ওইটা আজকে আমরা দেখব না। স্যার এটা আর দেখ এটা বাদে এমনিতে আপনার আম এমনিতে নরমাল যে কম্বাইন্ড অপারেশন গুলো দেওয়া ছিল আপনার শিফটিং, স্কেলিং, আপনার রোল নাম্বারের লাস্ট ডিজিট গুলো অনুসারে, ওখানে কি কোনো সমস্যা হয়েছিল? স্পেশালি স্যার আপনার ওই যে আমাদের যাদের আইডি স্যার লাস্টে 0 তারা স্যার ওই যে ২ টাকে কি সেম ধরে নিবে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ২ টাকে সেম ধরে নিবে। এই জিনিসটা আচ্ছা, আমি ইনস্ট্রাকশনের ওখানে লিখতে ভুলে গেছি। এটা আমার ভুল হয়েছে। এটা মানে যা নন জিরো ডিজিট যেটা, ওই নন জিরো ডিজিটটাই ২ বার ইউজ করলেই হবে। আচ্ছা। কিন্তু স্যার তাইলে হচ্ছে কি আমাদের ৪ নাম্বারে যে ওই যে ইন্টিগ্রেশনের ম্যাথ গুলো মেক্সিমামই হুম, 0 চলে আসে। আসলে আসবে। কিছু করার নেই তো এখানে। লিমিটের বাইরে চলে যায়। হুম, কিছু করার নেই। আসলে আসবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ওইভাবেই করে দিব। মানে আমার অ্যাসাইনমেন্টটা দেওয়ার মূল উদ্দেশ্যটা যেটা ছিল যে, আ ফার্স্ট অফ অল আপনারা তো কপি করবেনই। এটা তো আসলে ঠেকায় রাখার কোনো উপায় নেই। কোনো টিচারের পক্ষেই উপায় নেই। স্যার তো এখন তো আর কপি করার সম্ভাবনা নাই। না, না, কপি আইডি তো এখন যেহেতু করতে সেলস, পারবেন। এখনো মানে আইডিয়াটা নিতে পারবেন আরেকজনের কাছ থেকে। প্লাস আপনার আরো, আরো কত ট্রিকস আছে। যেমন মনে করেন 30 জে আর 03 জে। বেসিক্যালি তো ওদের ২ জনের অ্যাসাইনমেন্ট একই হবে, তাই না? স্যার কিন্তু যাদেরটা অন্য সব রোল আছে স্যার এটা তো ২-১ জন স্যার। ২-১ জন, হ্যাঁ। এক হবেই। কিছু, কিছু এক হবেই, কিছু, কিছু আপনার হবে। কিন্তু আমার মেইন যে উদ্দেশ্যটা ছিল যে আপনারা যাতে এট লিস্ট নিজের সংখ্যাটা যদি ইউনিক থাকে, সেই ক্ষেত্রে আপনারা এট লিস্ট শিফট বা স্কেলিং যে করবেন, এটা প্রত্যেকেই নিজেরটা চিন্তা করতে হবে একটু করে। এটাই আমার অবজেক্টিভটা ছিল আরকি, যে আপনারা যাতে জাস্ট একটু চিন্তা করেন এবং মানে বুঝতে পারেন যে পুরা জিনিসটা কিভাবে হচ্ছে আরকি। একদম ব্লাইন্ডলি কপি না করে। জি স্যার আমি এটা এজন্য ভালোই আপনাদের কষ্ট হইতেছে আমি জানি। কারণ অঙ্কগুলাকে আইডি অনুযায়ী এ, বি দেখলে বারবার মাথা ঘুরায় যায় হঠাৎ করে। কিন্তু আমার মনে হয় এট দ্য এন্ড লং রান এ আপনাদের হেল্প হবে আরকি। আচ্ছা, ঠিক আছে। এখন আর আরেকটা জিনিস যেটা সবাই আস্তে, আস্তে আমি বলি যে আ মানে অনলাইনে পড়ানো তো বুঝিনি যে অনলাইনে তো আমরা নতুন। আমিও নতুন, আপনারাও নতুন অনলাইনে শিখতেছেন তুলনামূলক। সো পড়ালেখা তো সমস্যা হইতে পারে, বুঝতে সমস্যা হইতে পারে, বুঝাইতে সমস্যা হইতে পারে। প্লাস আমার যে মেইন কনসার্ন যেটা মানে আমার সবচেয়ে বড় ভয় যেটা আরকি, সেটা হলো কি আমি যেটা পড়াচ্ছি সেটা কি আপ টু দ্য মার্ক হইতেছে নাকি? মানে স্ট্যান্ডার্ড কোন একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করতেছে নাকি? তো এইজন্য আমি যেটা করছি আমি তো ফার্স্ট এ আপনাদেরকে ওই যে ইন্ডিয়ার একটা নেসো একাডেমির ভিডিও দিছি গত ক্লাসে বলছিলাম এটা ফলো করতে আপনাদের। এটার স্যার সাথে, ওটাই সাথে দেখতেছি সবাই এখন। আচ্ছা, আমার পরিচিত আমার একটা জুনিয়র আছে। সে আহসানুল্লাহর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি তাকে বলে করছি আপনার আম ২ টা লেকচার শিট জোগাড় করছি। ঠিক আছে? মানে আমাদের আহসানুল্লাহর খুব একজন ভালো টিচার আছে মনজুর মোর্শেদ নাম। উনি উলম থেকে পড়ালেখা করে আসছে জার্মানির। উনি সিগন্যাল প্রসেসিং এবং এটার উপর এক্সপার্ট আরকি। তো উনার লেকচার শিটটা আর আরেকজন তুলনামূলক জুনিয়র উনার থেকে, কিন্তু উনিও ভালো লেকচারার। উনাদের ২ জনের লেকচার শিটটা আমি জোগাড় করছি। জোগাড় করে আমি আপনাদের Google Classroom এ আপলোড করে দিছি। আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেননি এখন পর্যন্ত। জি তো স্যার আপনারা দেখছি। দেখছেন। স্যার ওই ওই দেখেছি। ওই ২ টা ক্লাস নোটকে আপনারা কি বলবো? গোল্ড স্ট্যান্ডার্ড বলব না। মানে হলো গিয়ে আপনার হিসাবে ইউজ করতে পারবেন। একটু হোল্ড করেন।
হ্যাঁ, আপনারা একটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? ওখানে বেশ কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে এবং আমার কাছে মনে হয়েছে যে সংজ্ঞা বা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন এর জন্য ২ টা নোট বেশ ভালো। স্পেশালি মঞ্জুর মোর্শেদ স্যারের নোটটা বেশ ভালো। ঠিক আছে? তো আপনারা ওইটা একটু কপি করতে পারেন। কারণ যেহেতু আমি বারবার বলতেছি যে অনলাইনে আসলে অনেক কিছুতে ডেফিসিয়েন্সি থাকে। বুঝানোতেও ডেফিসিয়েন্সি থাকে প্লাস টোটাল স্প্যানটাতেও ডেফিসিয়েন্সি থাকে। সময় কম থাকে। তো আমি আশা করব যে ওই ২ জায়গা থেকে হেল্প নিবেন। স্পেশালি মঞ্জুর মোর্শেদের যে নোটটা আছে ওটার থেকে আপনারা বেশি হেল্প নিবেন। ঠিক আছে? আচ্ছা। আম আপনাদের মধ্যে কেউ কি বলতে চান যে পার্টিকুলার অ্যাসাইনমেন্টে কোনো একটা জিনিস নিয়ে সমস্যা ছিল? মানে কিছুতেই সলভ করতে পারতেছেন না। এমন কিছু কি আছে আপনাদের? আসলে সাবজেক্টটা নতুন তো যতই একটু প্রিপারেশন নিচ্ছি ক্লাসগুলো ভিডিও দেখছি পড়ছি অ্যাসাইনমেন্টটা করতে গেলে তখন ব্যাপারটা আমার কাছে নতুন মনে হচ্ছে এই যে একটা সমস্যা বলে যাচ্ছি ভুলে যাচ্ছেন। আপনি কি করছেন? মানে ঠিক করার জন্য কিছু করছেন? মানে কারো হেল্প নিছেন বা ক্লাস লেকচার গুলো দেখছেন বা বই পড়ছেন, কিছু করছেন? ভিডিও বা বা ভিডিও গুলো দেখছি আর স্লাইড গুলো আর কি ফলো করছি এখনো সমস্যা হচ্ছে? এখন পর্যন্ত খুব একটা সুবিধাজনক অবস্থা নাই তবে ইনশাল্লাহ আজকের মধ্যে করে ফেলবো আচ্ছা, ঠিক আছে। এমনিতে ঠিক আছে তাহলে আমরা তাহলে যে জিনিসটা করি, আমরা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা কিভাবে লিখতে হবে এটা একটু দেখে নিই। ঠিক আছে? যেমন মনে করেন ফর ইনস্ট্যান্স আমাদের যদি আ আমি হাত বাঁকা করে লিখি। ঠিক আছে? সো আপনাদের দেখতে একটু সমস্যা হবে। আমি আঁকার পরে হাতটা সরায় ফেলবো। আপনাদের এরকম একটা সিগন্যাল দেওয়া ছিল। এই জিনিসটারই তো মেইনলি শিফট এবং স্কেলিং করে আপনাদেরকে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন লিখতে বলা হয়েছিল, তাই না? আপনারা যদি মনে করেন 1 এখানে ছিল 2 আর এখানে ছিল হলো 1 এখানে ছিল হলো 2 -1 এরকম একটা সিগন্যালকে আপনার শিফটিং স্কেলিং করার পরে ওটার অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন লিখতে বলছিল, তাই না? এখন ফার্স্টে আমরা যদি শুরু করি যে এইটার অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন কি হবে? আমাকে কেউ কি হিন্ট দিতে পারবেন যে মানে যে ট্রাই করছেন যে কিভাবে লেখার চেষ্টা করছেন এটা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন? তুহিবুর নামের একজন ছিল আমাকে ক্লাসরুমে কমেন্ট করছিল। ও ৪টা টোটাল ভ্যালু এবং ৪টা লিমিট পাইছিল। তুহিবুর আপনি কি আছেন? নাই মনে হয়। অন্য কেউ কি বলতে পারবেন যে এটার ১ম লিমিটটা আমরা কিভাবে লিখব? স্যার আচ্ছা। -1 থেকে শুরু হবে। -1 থেকে শুরু হবে। এক্সাক্টলি। সো আমরা বাম থেকে শুরু করি। জেনারেলি এটা হলো গিয়ে আমাদের কনভেনশন। তাহলে আমাদের কি লিখবো? আমরা ফার্স্টে xt এর ভ্যালুটা এভাবে লিখবো। xt সমান তারপরে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ১ম ভ্যালুটা আমরা লিখবো হলো গিয়ে -1। এখন আমরা যদি দেখি যে -1 ভ্যালুটা আমরা কত থেকে কতর মধ্যে পাবো? বলুন তো আমরা কত থেকে দেখতেছি? মানে t এর ভ্যালুটা কত -1 হলে? থেকে 0 এর মধ্যে। এক্সাক্টলি। টি এর ভ্যালুটা তাহলে আমরা ফার্স্টে দেখব হলো গিয়ে -1 থেকে। এখন ১ম যে ভ্যালুটা আমরা লিখি টিপিক্যালি এটা একেকজন একেকভাবে করে। ঠিক আছে? আমি যখন করি আমি জেনারেলি ১ম ভ্যালুটাকে সবসময় এভাবে লিখি। ইকুয়ালটা দিই। ইকুয়ালটা কেন দিই? আপনি ইকুয়ালটা ১ম টাতেও দিতে পারেন, পরেরটাতেও দিতে পারেন। কিন্তু যেকোনো একটাতে দিবেন। ঠিক আছে? সো জেনারেলি আমি ১ম টাতে দিয়ে শুরু করি। ১ম টাতে দেই, তারপরে এখানে টি লিখি। লেখার পরে তারপরে এখানে লিখি হলো গিয়ে 0। ঠিক আছে? এখন কেউ আমাকে জিজ্ঞেস করতে পারেন যে 0 এর এখানে কেন ইকুয়াল দিলাম না? কারণ আমরা তো দেখতেছি একদম ঠিক 0 তে আমরা -1 ভ্যালুটা পাইতেছি, তাই না? এখন দেখেন সমস্যাটা কোথায়? 0 তে আমরা যেমন -1 টা পাচ্ছি, 0 তে কিন্তু আমরা 1 ও পাইতেছি, তাই না? এখানে কিন্তু একটা শার্প ইনক্রিজ হইছে। মানে এটা স্লোপটা কিন্তু অনেক স্টিপ, মানে অলমোস্ট ইনফিনিটি স্লোপ এটা। তো আমরা একটা পয়েন্টে এখানে দেখা যাচ্ছে ২ টা ভ্যালু পাচ্ছি। কিন্তু আমরা জানি যে একটা পয়েন্টে ২ টা ভ্যালু পাওয়া সম্ভব না। কিভাবে পাবো আমরা একটা পয়েন্টে ২ টা ভ্যালু? সো আমরা যেটা ধরে নিই, আমরা ধরে নিই যে অলমোস্ট 0 কে যখন অ্যাপ্রক্সিমেট করতে থাকবে তখন এটার ভ্যালু হবে -1। কিন্তু ঠিক এক্সাক্টলি 0 তে এটার ভ্যালু -1 হবে না। এক্সাক্টলি 0 তে আমরা ধরে নিব এটার ভ্যালু এটা। 1 আপনি উল্টাটাও করতে পারেন। আপনি উল্টাটাও করতে পারেন। কোন সমস্যা নেই। ২ টিই ফাইন। কোন সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু আপনাকে যেকোনো একটা করতে হবে। আপনি ২ টিই করতে পারবেন না। মনে করেন এখানেও আপনি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 দিলেন, এখানেও আপনি লেস দ্যান ইকুয়াল 0 দিলেন, তাইলে কিন্তু হবে না। তখন কি মিন করবে? তখন আপনি যদি এটা কোনো কম্পিউটার বা কোনো প্রসেসিং সিস্টেমে যদি জিনিসটা দেন, ও বুঝবে যে আমার এই পয়েন্টে ২ টা ভ্যালু।
এটা তো সম্ভব না, তখনও একটা এরর দেখাবে। ঠিক আছে, তাহলে পরেরটা আমরা কি লিখবো? পরেরটা আমরা লিখবো, আমরা দেখতে পারতেছি এখানে 1 থেকে চেঞ্জ হয়ে পরেরটা হয়ে গেছে, সরি -1 থেকে চেঞ্জ হয়ে এখানে হয়ে গেছে 1। এখন 1 এর ভ্যালুটা কিসের জন্য সত্য? আমরা তাইলে এখানে 0 লিখবো, আর আমি যে কনভেনশনটা বললাম ওই কনভেনশনটা অনুযায়ী এখানে আমরা এখানে t দিব, দিয়ে এখানে দিব হলো গিয়ে 1, তাই না? কারণ আমরা যদি এখানে আবার ইকুয়াল দিই তাহলে আবার একই ডায়ালেমাতে পড়বো আমরা, তাই না? কারণ 1 এ আমরা দেখতে পারতেছি ভ্যালুর স্টেট চেঞ্জ হয়েছে, 1 থেকে 2 তে গেছে ভ্যালুটা, তাই না? আমরা যদি এখানেও ইকুয়াল দিই, আবার পরের লাইনেও যদি ইকুয়াল দিই, তখন এটা মিন করবে যে 1 এ আমার দুইটা ভ্যালু আছে, তাই না? হুইচ ইজ নট ট্রু। যে কোনো সময় শুধুমাত্র একটা ভ্যালু থাকতে পারবে। তারপর এখানে কি দিব আমরা? দিব 2। 2 কতর জন্য সত্য? আমরা ধরে নিব যে 2 হলো গিয়ে এক্স্যাক্টলি যখন পুরোপুরি যখন 1 এ আসবে সময়টা, তখন হলো গিয়ে 2 হবে। এবং এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত t এর ভ্যালু না 2 হবে। ঠিক আছে? আমরা ধরে নিব যে একদম ঠিক 2 এর আগে, মানে 1.999999 এ গিয়ে আমার হবে। বা আপনারা এখানে চাইলে একদম লাস্ট যে লিমিটটা আছে, ওটা লাস্ট স্যার লিমিটটা ইকুয়াল দেওয়া যায় স্যার ইকুয়াল লাস্টে। দেওয়া যায়। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি একদম মানে 2 এর লেস দেন t দেন, তারপরেও কি মিন করবে যে একদম 1 পয়েন্ট যতগুলা 9 হওয়া সম্ভব, ঠিক আছে? ইনফিনিটি পর্যন্ত। ততগুলো পর্যন্তই কিন্তু আপনার ভ্যালু t থাকবে। একদম ঠিক এক্সাক্ট 2 তে এসে শার্প একটা ফল হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, এবার তবে বুঝছি। জেনারেলি আমি আমি যে এখানে দিই না। কি কারণে জানি আমার কাছে এই জিনিসটা লজিক্যাল মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা t লেস দ্যান 2 হইলে এই জিনিসটা ভালো বোঝায়। কারণ 2 তে তো আপনি এটার ভ্যালু বলতে পারেন যে একদম 2 তে সেটার ভ্যালু একদম 0 এর কাছাকাছি পড়ে গেছে। আপনি যদি একদম ঠিক 1.99999 থেকে 2 তে যে ফল করে, আপনি তো ওই ডিসট্যান্সটা দেখতেও পারবেন না, t এর ডিসট্যান্সটা, তাই না? তবে আপনারা যদি এখানে ইকুয়াল দেন, আমার কোনো সমস্যা নেই। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আর এরপরে জি 4 স্যার। নম্বরটা কি লিখবো? 4 নম্বরটা লিখবো 0 কোথায়? আদারওয়াইজ, তাই না? আদারওয়াইজ। আচ্ছা স্যার, আচ্ছা। তাহলে এই এক্সপ্রেশনটা কি আমরা মানে যেটা আমরা হচ্ছে প্লট করলাম সেটার জন্য দেখাবো, নাকি কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটার জন্য এটা হলো দেখাবো? কোশ্চেনে যেটা দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি আপনাকে কোশ্চেনে কি বলছি? আমি কোশ্চেনে আপনাকে ফার্স্টে বলছি একটা অপারেশন করতে। সার্টেন একটা অ্যামপ্লিটিউড স্কেলিং আছে, টাইম স্কেলিং আছে এবং টাইম শিফটিং আছে, তাই না? আমি আপনাকে এই জিনিসটা করতে বলছি। করার পরে তারপরে বলছি অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা বের করতে, তাই না? আচ্ছা, মানে পরের ফাংশনটার আমরা পরের অ্যানালাইজ। ফাংশনটার জন্য বের করলেন। এখন ওটা করার একটা শর্টকাট আছে, ঠিক আছে? মানে আপনারা চাইলে এই জিনিসটাকে পুরোটাকে শিফট করে, স্কেল করে তারপরে যেটা পাবেন ওটার মধ্যে এরকম দেখে হিসাব করে করতে পারেন। বা এটা Which থেকেও is তো করা যাবে স্যার। বা আমি যেটা প্রেফার করি যে আপনাকে xt যদি করতে বলে, যে সাপোজ আপনাকে মনে করেন 2t প্লাস 2 করতে বলছে, ঠিক আছে? 2t প্লাস 2 করতে বলছে, তখন আমি কি প্রেফার করি? যে আপনারা যারা ক্লাস করছেন ওরা জানেন, আমি প্রেফার করি যে আপনি এখানে অসমতা। x 2t প্লাস 2 করবেন। আমি এটা প্রেফার করি। তাহলে যতগুলো জায়গায় t আছে সবগুলো জায়গায় আপনি 2t প্লাস 2 লিখবেন। তারপরে আপনি ওই জিনিসটাকে সবকিছু মুক্ত করে, সব কোএফিসিয়েন্ট এবং অ্যাডিটিভ যা আছে ওগুলো সব মুক্ত করে শুধু t তে আনবেন। মনে আছে তো আপনাদের ক্লাসটা, তাই না? আমি ওইটা প্রেফার জি, করি জি। কারণ ওটা মোর অ্যাকুরেট। আপনি যদি মনে ভাবে দেখে মিলাইতে চান, আমার মনে হয় যে পরীক্ষার প্রেসারে আপনাদের ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সো এভাবে মানে আপনি যদি জিনিসটাকে এভাবে ম্যাথমেটিক্যালি করেন বা লিখে করেন, আমার মনে হয় এই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে, মোর অ্যাকুরেট স্যার হবে। ওইখানে 2t প্লাস t থেকে t আনার জন্য যে ক্যালকুলেশন গুলো করবে এগুলা কি দেখাইতে হবে, নাকি একবার করে মানে দেখাই দিলে আপনি মানে জাস্ট বসাই দিলে প্রথম হবে? লাইনে লিখবেন যে 2t প্লাস 2 t এর জায়গায়, এরপরে আপনি একবারে লিখে দিলেন। আচ্ছা আমি কেয়ার করি না, কারণ যদি ঠিক হয় তাহলে ঠিক হবে, আর যদি না ঠিক হয় তাহলে ঠিক হবে না, ঠিক আছে? আর এই 2d প্লাস 2 টা কোত্থেকে আসলো? মানে লাস্ট যেই ইকুয়েশনটা আসবে সেইটা? হ্যাঁ, লাস্ট যে ইকুয়েশনটা আসবে সেটা আমি ধরে নিছি এটা 2t প্লাস 2, কিন্তু আপনাদের জন্য কি আসবে এটা তার আমি জানি না। আমি ধরে নিলাম যে 2t প্লাস 2। স্যার তাহলে এখানে আপনি যে শর্তগুলা বললেন স্যার, একটাতে লেস দ্যান আর ইকুয়াল হইতে পারবে, তাহলে আমাদের স্যার অ্যাসাইনমেন্ট অনই ছিল সব কয়টাতে, কোশ্চেনেই ছিল সব কয়টা ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান। স্যার তাহলে লিখিত আমরা কি ওখান থেকে, স্যার আমাদের অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন অনটা ছিল স্যার, ওখানে প্রতিটা হ্যাঁ, শর্তেই লেস আপনি দ্যান ঠিক ইজ বলছেন। ইকুয়াল টু, আপনি ঠিক বলছেন, এটা ভুল আছে। তাহলে এটা দ্বারা কি মিন করবে যে আপনার প্রতিটা পয়েন্টে, দাঁড়ান আমি একটু চেক করি, ঠিক করে আছে? ভ্যালু। আমি -1 সাপোজ ধরলেন, t এর ভ্যালু -1, ঠিক আছে? t এর ভ্যালু যদি -1 হয়, না অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টে কিন্তু ভুল না। না আমি স্যার আপনাদেরকে ভুল না, স্ক্রিনটা মানে শেয়ার স্যার করি।
স্যার আমরা কি ওইভাবেই করব নাকি আমরা, স্যার আপনি না, যেভাবে বললেন অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা দেওয়া ছিল ওটার জন্য এটা ভুল না। ওটার জন্য এটা ভুল না। কারণ কি, আমি সবার জাস্ট সুবিধার জন্য আমি একটু অ্যাসাইনমেন্টটা দেখাই। যেমন মনে করেন এই কোশ্চেনটার কথা বলতেছেন না, প্রথম কোশ্চেনটার কথা। জি স্যার। এটাতে দেখেন আপনি টি এর ভ্যালু প্রথমটা যদি সত্যি ধরি, মানে আপনি বলতেছেন যে এই জিনিসটা এখানেও ইকুয়াল আছে, আবার ঠিক পরের শর্তে এখানে ইকুয়াল আছে, তার মানে টি এর জন্য আমরা -1 এ দুইটা ভ্যালু পাচ্ছি, তাই না? কিন্তু মানে আপনি হয়তো অলরেডি বুঝে গেছেন যে এখানে -1 এ প্রথমটার জন্য যে ভ্যালু আসবে দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টার কিন্তু জন্য একই সেই ভ্যালুই ভ্যালুই আসতেছে, আসতেছে। তাই না? জি এই স্যার। জন্য ওরা এই জিনিসটা করতে পারছে। কিন্তু আপনাকে যখন এরকম গ্রাফিক্যালি দেওয়া থাকবে, আপনি তো আর এরকম সুন্দর ইসে আনতে পারবেন না, ফর্মুলাতে আনতে পারবেন না। আপনাকে তো জাস্ট রাফ ভ্যালু গুলো বসায় দিতে হবে, তাই না? এই জন্য মানে তখন আমি প্রেফার করি না, এই জন্য বলছি। তবে এরকম যদি আপনি শর্ততে আনতে পারেন যে t+2 যদি এরকম হয়, বা আপনার এটা দেখে মনে হচ্ছে এটা t+2 এই শর্তটা ফুলফিল করবে একটা সার্টেন লিমিট পর্যন্ত, যেটা কখনো হয় না। এরকম গ্রাফিক্যালি দেওয়া থাকলে এরকম সুন্দর ফর্মুলা কখনোই আসে না। তাহলে যদি জি করতে স্যার। পারেন তো ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় না এটা এই ধরনের জিনিস আপনি কখনো ফেস করবেন যেখানে দুইটাতেই আপনার পক্ষে ইকুয়াল দেওয়া সম্ভব হইতেছে। আশা করি সবার মানে কোনো কোশ্চেন নেই এখানে। আচ্ছা, স্যার বোনাসটা নিয়ে একটু আলোচনা করবেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, বোনাসটা নিয়ে আলোচনা করব। বোনাসটার মেইন সমস্যাটা কি হয়েছে জানেন? বোনাসটার মেইন সমস্যা হয়েছে আপনারা এই জিনিসটা আমি ক্লাসে কভার করিনি। এইজন্য আপনাদের বুঝতে অনেক সমস্যা হইতেছে। কি স্যার আমি ঠিক এটা আছে? খুঁজেই বোনাসটা আমি পেলাম না ক্লাসে সিলেক্ট ডিসকাসই করে। করিনি। আপনারা পারবেন কিভাবে? তাই না? এটাই তো স্যার। সো আমি এক্সপেক্ট করছি যে আপনারা এই জিনিসটা সেলফ স্টাডি করবেন। সেলফ স্টাডি করে নিজেরা সমাধান করবেন। এইজন্য এটা বোনাস। ঠিক আছে? এটা যদি কেউ না পারেন কোনো সমস্যা নেই। আর পারলে এটা আপনার কাছে এক্সট্রা পয়েন্ট হিসেবে থাকবে যে আমি জানবো যে অমুক স্টুডেন্টটা নিজের চেষ্টায় এই জিনিসটা স্টাডি করছে। আচ্ছা স্যার স্যার আমরা একটু তাহলে ট্রাই হিন্টস যদি দিতেন স্যার, স্যার আচ্ছা, যে এটার হিন্টসটা হলে কি আপনার ইউনিট স্টেপ ফাংশন আমরা পড়ছিলাম। আপনাদের কি মনে আছে আমরা ইউনিট স্টেপ ফাংশনে কি পড়ছিলাম? জি স্যার ওই জি যে স্যার। একটা সার্টেন পয়েন্টে ভ্যালু স্যার ইনফিনিটি হয়। ভ্যালু পাওয়া যাবে আর কোনো পয়েন্টে পাওয়া যাবে না, আর না, ওইটাকে না, না, যদি না, 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 শিফট না, না। করি। আপনি বলছেন যে ওইটা বলতেছেন ইউনিট ইম্পালস ফাংশন। আমি এখানে তো ইউনিট ইম্পালস ফাংশনের কথা বলিনি। আমি বলছি ইউনিট স্টেপ ফাংশনের কথা। এটা কি স্যার ইউনিট যে এরিয়া ইউনিট 1 স্টেপ হয় কি? ফাংশন হলে গিয়ে অরিজিনটা যখনই ক্রস করবে তখনই এটার ভ্যালু 1 হয়ে যাবে ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আর 0 থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এটার ভ্যালু 0। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। বুঝতে পারছেন? এখন দেখেন আমি শেয়ারটা অফ করি, আমি খাতাতে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখন মনে করেন আমরা ইউনিট স্টেপ ফাংশনটাকে কিভাবে প্রকাশ করি? আমরা ইউনিট স্টেপ ফাংশনটাকে প্রকাশ করি ইউ টি দিয়ে, তাই না? ইউটি সমান সমান আমরা কি লিখি? ইউটি সমান সমান আমরা জেনারেলি লিখি যে ইউটি সমান সমান 1 তখন যখন টি এর ভ্যালুটা হলো গিয়ে 0 থেকে বড় কিন্তু ইনফিনিটির থেকে ছোট, ঠিক আছে? আর কখন 0? যখন টি এর ভ্যালুটা লেস দেন 0, ঠিক আছে? বাকি সব জায়গায় 0। তাহলে এটার ফাংশনটা দেখতে কি রকম হয়? দেখতে হয় হলে গিয়ে এরকম। মনে আছে? এই জিনিসটাকে আমরা বলি ইউটি। বুঝতে জি পারছেন স্যার। সবাই? আচ্ছা, তাহলে এখন যদি মনে করেন আপনার কাছে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হলে কি ইউটি, আরেকটা ধরলাম এটা কি ধরবো, ইউটি মাইনাস 1 ধরলাম, ঠিক আছে? এখন ওই দুইটা ফাংশনকে আমি যোগ করতে বললাম আপনাকে। আপনারা কেউ কি বলতে পারবেন যে ফলাফলটা কি হবে? কোশ্চেনটা স্যার, কোশ্চেনটা যদি আরেকবার একটু বলতেন। আমি আপনাকে বললাম যে ইউটি একটা ফাংশন লিখতে বললাম আপনাকে, আর ইউটি মাইনাস 1 আরেকটা ফাংশন লিখতে বললাম। তাহলে চলেন প্রথমে আমরা ইউটি লিখি, ঠিক আছে? প্রথমে আমরা ইউটি লিখি। ইউটিটা কিরকম হবে? ইউটি হলে কি 0 তে যখনই আসবে পয়েন্টটা তখন 0 থেকে ও 1 এ চলে যাবে, অটোমেটিক 1 স্টেটে চলে যাবে এবং এটা কন্টিনিউ করবে ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে কি জি ইউনিট স্যার। স্টেপ ফাংশন। আর ইউটি জি স্যার। মাইনাস 1 যেটা ছিল সেটা কিরকম হবে? স্যার এটা একটু স্যার ডিলে করবে, মানে সামনে রাইটে এক্স্যাক্টলি এগিয়ে যাবে। ডিলে করবে। তো আপনারা অনেক ভালো বুঝছেন। ডিলে করবে, তারপরে কি হবে? এটা এখান দিয়ে যাবে, তাই না? এখন আমি যদি এই দুটো ফাংশনকে যোগ করতে বলি আপনি কি করবেন? চিন্তা করেন আমরা কিভাবে যোগ করি, আমরা কিভাবে গুণ করছি মনে আছে? গুণ করছিলাম যে আমরা ইউনিট ইম্পালস ফাংশনের সঙ্গে বিভিন্ন জিনিস গুণ করছিলাম। ঠিক ওই লজিকটি ইউজ করে আপনি যোগ করবেন। কি করবেন? জাস্ট প্রতিটা ভ্যালুতে যা ভ্যালু আছে 1 পর্যন্ত গুনবেন, সবগুলো যোগ করবেন। সো এখানে 0, তাই না?
আর এখানে 1, তাহলে আলটিমেটলি যোগফলটাতে কি থাকবে? 1 পর্যন্ত সেমই থাকবে, কারণ এখানে তো 0 আর এখানে 1, তাই না? আর যখনই 1 জি ক্রস স্যার। করবে তখন কি হবে? 1 আপ হয়ে যাবে না? জি স্যার। বুঝছেন? এই জিনিসগুলো একটু পড়বেন, এই জিনিসগুলো পড়লে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। মানে এইটাতে জাস্ট আপনি ইউনিট স্টেপ ফাংশনটাকে, মানে যেই ফাংশনটা আপনাকে দেওয়া হয়েছে ওটাকে এইভাবে ইউনিট স্টেপ ফাংশন এবং ইউনিট স্টেপ ফাংশনের ডেরিভেটিভ দিয়ে প্রকাশ করবেন, তাই না? ডেরিভেটিভ দিয়ে প্রকাশ করতে বলছে না? হ্যাঁ, ডেরিভেটিভ দিয়ে প্রকাশ করতে বলছে। এখানে ইউনিট স্টেপ ফাংশনটা কাজে লাগবে আপনার, হয়তো বা র্যাম্প ফাংশনটাও কাজে লাগতে পারে। আপনারা দেখবেন যে ইউনিট স্টেপ ফাংশন থেকে র্যাম্প ফাংশনে কিভাবে পরিণত করতে হয়, ঠিক আছে? তারপর ডেরিভেটিভ করবেন। আশা করি পারবেন আপনারা। এবং স্যার আরেকটা স্যার যদি আমি আরেকটা সমস্যা জিনিস হয় বলে আপনাকে দিই। জানাবো। হ্যাঁ, এই জিনিসটা ইন্টারনেটে আছে, ঠিক আছে? সো স্যার আমরা আপনারা যে আরেকটু ডিলিজেন্টলি সার্চ করবেন। হ্যাঁ, বলেন। শিওর স্যার। স্যার আমরা যে ডেল্টা ফাংশন করছিলাম স্যার, ওখানে একটা কোশ্চেন ছিল স্যার আমাদের। বলেন। স্যার ওখানে যখন আমাদের লিমিটটা ছিল স্যার ধরেন -2 থেকে অন, তখন স্যার হচ্ছে আমরা যখন টি নট আমরা যখন টি নট কি করছিলাম? অনুমানে ডিসকানেক্টেড হয়ে গেছেন নাকি? স্যার স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে। স্যার আমরা যখন ওইটা করছিলাম স্যার, আমাদের লিমিটটা যখন ছিল -2 থেকে অন, হুম। আর স্যার আমাদের যখন স্যার ওই যে টি নট এর মানটা আর কি যখন আমরা বের করব, তো স্যার ডেল্টা টি মাইনাস টি অন ডিটি ছিল। তো স্যার আমার প্রশ্ন হলো স্যার, আমার যে টি নট এর মান ভ্যালুটা কি স্যার -3 না শুধু 3? টি নট যদি আপনার টি নটের আগে যদি মানে সূত্রটাই হলে গিয়ে আপনার টি মাইনাস টি নট, ঠিক আছে? আপনার ফর্মুলাটাই হলে গিয়ে টি মাইনাস টি নট। সো আপনার টি নটের ভ্যালুটা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে আপনার মানে আমরা বলি যে জিনিসটাকে ডিলে করতেছে। সো আপনার এখানে যদি মনে করেন টি মাইনাস 3 যদি থাকে, তাহলে এখানে টি নটের মানটা কিন্তু 3, ঠিক আছে? মাইনাসটা ফর্মুলার মধ্যেই আছে, জি স্যার। ঠিক আছে? সবসময় মনে রাখবেন যে আপনার সূত্রটাই হলে গিয়ে টি মাইনাস টি নট বা টি মাইনাস বি, যেটাই আমরা বলি, সূত্রটার মধ্যে মাইনাস আছে। কিন্তু স্যার ওই যে স্কেলিং প্রপার্টি যেটা ছিল স্যার, ওখানে তো স্যার আমাদের প্লাস ছিল স্যার, ডেল্টা এটি প্লাস বি ছিল স্যার, ওখানে তো প্লাস ছিল ওটা তো। তো একটা উদাহরণ হিসাবে আপনার ডেল্টা এটি প্লাস বি দেওয়া ছিল। আপনার মনে করেন আমি আপনার কথা বললাম যে আপনি বলতেছেন যে ডেল্টা এটি প্লাস বি আছে, মনে করেন জি স্যার। এটা ছিল, তাই না? তো জি আমরা তো এই স্যার। জিনিসটাকে ধরে নিতে পারি যে ডেল্টা এটি মাইনাস মাইনাস বি, কোনো সমস্যা তো নেই, তাই না? এখন স্কেলিং প্রপার্টিতে কি হচ্ছে? স্কেলিং প্রপার্টিতে কিন্তু শুধু এটা নিয়ে কাজ করতেছি আমরা, বিটাতে কিন্তু কখনো হাত দিতেছি না। এই জিনিসটা খেয়াল করছেন? আমরা কিন্তু জি শুধুমাত্র স্যার। জি এ নিয়ে স্যার। কাজ করতেছি। সো এটা কি করে? এটা হলে কি আমার সামনে চলে আসতেছে 1/a হয়ে যাচ্ছে। অন ডেল্টা মডুল আছে। টি এখানে হোয়াটএভার, এখানে যা মনে করেন তা আছে, যেটাই থাকুক সেটা b/a হয়ে যাবে, তাই না? এখন এখানে আপনার প্লাস থাকুক বা মাইনাস থাকুক কিছুই তো যায় আসে না আমার, যায় আসে? না স্যার। কিন্তু আপনি যদি প্লাসটাকে চিন্তা করেন যে মাইনাস মাইনাস বি, কেউ কেউ তো কোনো সমস্যা করবে না, মানে কোনো সমস্যা তো থাকার কথা না এখানে, তাই না? স্যার না স্যার। আচ্ছা স্যার আসলে ওইটার জন্য কনফিউজড হয়ে যাচ্ছিলাম স্যার, 4 দাগের ম্যাথটার জন্য করতে পারি না আচ্ছা, স্যার। না মানে স্কেলিং এর মধ্যে তো আপনার স্কেলিং বাদে আর অন্য কিছু নাই, এখানে তো শিফটিং এর কোনো কিছু নাই ডেল্টার, তাই না? জি স্যার। কারণ থ্যাংক ইউ আপনি তো স্যার। আগে সবকিছু করেই তারপরে মানে আগে স্কেলিংটা এই সাইডে নিয়ে এসেই এরপর আপনি ডিসাইড করবেন যে আমি কতটুকু শিফট করব, তাই না? বুঝতে পারছেন আমি আশা করি। আচ্ছা, আর কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে? মানে আপনারা স্যার প্র্যাকটিসের গুরুত্বটা আমি আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা এতদিন কোনো কোশ্চেন করেন নাই, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট করতে দিছি দেখে আপনাদের মনে এত কোশ্চেন স্যার আসছে। স্যার অ্যাসাইনমেন্টের জন্য না, সত্যি বলতে স্যার আমরা তো ম্যাথের টার্ম গুলো এখনো করি নাই স্যার। আসলে স্যার ওই সত্যি বলতে 523 পেজের স্যার ওই বইটা স্যার হ্যাঁ, যখন ওপেন হয় স্যার, স্যার আসলে তখন স্যার এমনিতেই 5 মিনিট লাগে ওপেন হইতে স্যার, তখনই আর ওই বইটা খুলে করতে ইচ্ছা করে না আসলে স্যার। মানে আমি প্রেফার করতাম যে আপনারা সবাই মানে ক্লাসরুমে থাকলে আপনারা নীলক্ষেত থেকে সবাই বইটা কিনবেন,
কিনে তারপরে পড়বেন। এটা হলে কি সবচেয়ে প্রেফারেবল, ঠিক আছে? কারণ আম বেশিরভাগ মানুষেরই ল্যাপটপ নাই। মোবাইলে আসলে এত বড় বই দেখাটা আসলে মানে কি বলবো? এটা খুবই হার্ড একটা ব্যাপার। আপনারা যারা ঢাকায় আছেন, ওরা কিন্তু চাইলে নীলক্ষেত বাজার নামে এখন একটা ওয়েবসাইট আছে। ওখান থেকে সলিমানের বইটা অর্ডার করতে পারেন। ঈদের ছুটিতে আমার মনে হয় আপনারা যদি কেউ পারেন আরকি, তাহলে এই কাজটা কইরেন। আমার মনে হয় পিডিএফ দেখে, দেখে যদি পড়েন আমার ফ্রুটফুল হবে না। সত্যি কথা বলতে। জি স্যার, এটা আচ্ছা, কেউ কোয়েশ্চেন করতেছিলেন একজন। স্যার এখানে এর মানটা কি আমি এইভাবে রেখে দেবো নাকি আমার এই সাইডে যে মানগুলো থাকবে ওর সাথে গুণ করে দেবো? গুণ করে দিবেন। ওই সাইডে যে আপনার এক্সটির অবশ্যই একটা ফাংশন থাকবে। মানে ডেল্টা জি তো আমরা স্যার। দেখছি যে ডেল্টা কখনো একা থাকে না। ডেল্টার সঙ্গে সবসময় একটা এক্সটি থাকে, তাই না? তাহলে এই যে জি স্যার। 1/8 যে নতুন একটা প্রোডিউস হলো, এই 1/8 টাকে আপনি এক্সটির সামনে নিয়ে আসবেন। তখন আপনি 1/a আর এক্সটি কে এক্সটি হিসাবে কাউন্ট করবেন, ঠিক আছে? আর ডেল্টাকে আলাদাভাবে ট্রিট করবেন। কারণ ডেল্টার আগে কোনো কিছু না থাকাটাই ভালো, ডেল্টাকে ওরকম রেখে দেওয়াটাই ভালো। ডেল্টার ম্যাগনিটিউড তো ইনফিনিটি। এটার যদি ম্যাগনিটিউড স্কেলিংও একটা যদি থাকে, কি যায় আসে? কিছু তো যায় আসে না। ওকে স্যার। আচ্ছা। আর আপনাদের ৩ নম্বর কোশ্চেনটাতে কারো কোনো সমস্যা নেই না? আমি দেখলাম যে ৩ নম্বর কোশ্চেনটা নিয়ে কেউ কোনো কোশ্চেন করলেন না। ৩ নম্বর কোশ্চেনে সব ঠিক আছে। স্যার 2 আর 3 তো অলমোস্ট সেমই, ওইটা পারলে অলমোস্ট ওইটা সেম, পারা হ্যাঁ। যাবে। সো ৩ এ আপনাদের আলাদা কোনো অন্য কোনো সমস্যাতে পড়েন নাই। ঠিক আছে। আমি আশা করি সমস্যা থাকলে আপনারা আজকেও যদি কোনো সমস্যায় পড়েন, আপনারা ক্লাসরুমে আমাদের সঙ্গে সবার সঙ্গে ডিসকাস করবেন আরকি। ঠিক আছে? আর পাবলিক পোস্ট দিবেন। মানে প্রাইভেট পোস্ট না দিয়ে পাবলিক পোস্ট দিবেন, যাতে আপনাদের মতো সিমিলার যদি অন্য কারো প্রবলেম থাকে, একটা পোস্টেই যাতে সবার সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমার মূল উদ্দেশ্য ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করা আর ছোট, ছোট কয়েকটা টপিক দেখায় দেওয়া আপনাদেরকে। তো আপনাদের কোনো সমস্যা না থাকলে আমরা তাহলে মূল লেকচারে ফেরত যাই আজকের। আজকে আমাদের লেকচারের যেই যতটুকু আমার প্ল্যানে ছিল, সেটা হলো কি আমরা গত ক্লাসে লিনিয়ার সিস্টেমের কন্টিনিউয়াস সিস্টেমের ২ টা প্রপার্টি দেখছিলাম। স্যার একটা স্যার হুম, আরেকটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমরা যে এক্সপেরিয়েন্সটা স্যার কোনটা? স্যার আমরা যে এক্সপ্রেশন দেওয়া ওইখান থেকে বের করলাম 2 নম্বরে। দাঁড়ান স্যার এই দাঁড়ান আমি স্পটলাইট করে দিই ভিডিওটা। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে এক্সপ্রেশনটা বের করলাম 2 নম্বরে ওই দিকে আলাদাভাবে আবার একটা গ্রাফ ফিগার তৈরি করতে হবে ওইখানে মান বসিয়ে, নাকি আমরা মানে আপনি ফার্স্ট? যে এক্সপ্রেশনটা তৈরি করলেন ওটার জন্য কি আবার আঁকবেন নাকি? জি স্যার। না, না, না। আপনি তো এক্সপ্রেশনটা লিখতেছেনই ফিগারটা থেকে। আপনি জি মানে স্যার। ফিগারটা থেকে এক্সপ্রেশনটা আসছে। উল্টাটা না কিন্তু। এক্সপ্রেশন থেকে ফিগারটা আসে নাই। আমি আপনাদের ওকে স্যার। সুবিধার্থে বলছি যে এক্সপ্রেশনটার মধ্যে ম্যাথমেটিক্যালি করতে, ঠিক আছে? কিন্তু এক্সপ্রেশনটা কিন্তু ওই কোশ্চেনে বলা হয়েছে যে ফিগারটা থেকে এক্সপ্রেশনটা ডিরাইভ করতে। কিন্তু আমি বলছি যে ওটা করতে গেলে আপনাদের ভুল হইতে পারে। এজন্য ম্যাথমেটিক্যালি করতে বলছি। বুঝতে ওকে পারছেন? সো আপনার এক্সপ্রেশন যদি থাকে আর দ্বিতীয়বার ছবি আঁকার দরকার নেই। একই তো আসবে। একই জি রেজাল্টই স্যার। তো আসবে, তাই না? জি স্যার। তবে আপনারা যেটা করতে পারেন, আপনারা ডাবল চেক করতে পারেন। আপনারা ওই এক্সপ্রেশনটার অন্য রাফ কোন একটা জায়গায় এঁকে দেখতে পারেন যে আমার মিলছে নাকি ২ টা। যখনই মিলে যাবে তখনই বুঝবেন যে না আপনার পুরো অঙ্কই ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন আজকের ক্লাসের যেই আমরা প্রপার্টি গুলা দেখবো সেগুলার সম্পর্কে জেনে নিই। আজকের ক্লাসে আমরা টোটাল ৩ টা প্রপার্টি দেখব। একটা প্রপার্টি হলে গিয়ে কোন সিস্টেম কি মেমোরিলেস নাকি ওই সিস্টেমটার মেমোরি আছে, এই জিনিসটা আমরা জানবো। আরেকটা দেখবো হলো গিয়ে কোন সিস্টেম কি কজাল নাকি নন কজাল, এই জিনিসটা আমরা দেখবো। আর ফাইনালি লাস্টের টপিকটা আমি সবসময় ভুলে যাই। লাস্টের টপিকটি কি? লাস্টের টপিক হলো ইনভার্টিবিলিটি। কঠিন। ইনভার্টিবিলিটি অফ দ্য সিস্টেম দেখবো। এই জিনিসটা মনে রাখাটা কঠিন। ইনভার্টিবিলিটি অফ দ্য সিস্টেম দেখবো আমরা, যে কোনো সিস্টেম কি ইনভার্টিবল নাকি ইনভার্টিবল না। এখন এটা শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে জিজ্ঞেস করবো যে গত ক্লাসে আমরা যে ২টা প্রপার্টি পড়ছিলাম, সেই ২টা প্রপার্টির নাম কি কেউ বলতে পারবেন যে কি কি শিখছিলাম আমরা? লিনিয়ার আর নন লিনিয়ার কিনা, আর টাইম ভ্যারিয়েন্ট আর Variant. ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, টাইম ভ্যারিং আর ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, আপনারা কি এটার উপরে কোনো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন এই ২টার? মনে হয় না।
না স্যার স্যার, অ্যাকচুয়ালি অনেক আচ্ছা, ব্যস্ত তো বুঝতে স্যার পেরেছি। এখন। আচ্ছা, হ্যাঁ, না ঠিক বাট বলছেন। বুঝছি। না স্যার। বাট বুঝছেন, ঠিক আছে। তাহলে আমরা যেটা চেষ্টা করব যে এই গত ক্লাসের থেকে আমরা যে অঙ্কগুলো করা শুরু করছি, এই অঙ্কগুলো আমরা মিড টার্মের জন্য যে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্টে আমরা এই অঙ্কগুলো রেখে আপনাদের প্র্যাকটিসটা আরো ভালোভাবে করানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আহ, ওই দুইটা যে অঙ্ক করছেন আপনারা, লিনিয়ার নাকি নন লিনিয়ার, আর টাইম ইনভেরিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট, এই দুইটার অঙ্কই আপনার মেইনলি ম্যাথমেটিক্যালি করা লাগবে, ঠিক আছে? মানে ম্যাথ আকারে করে করে দেখানো লাগবে, স্টেপ বাই স্টেপ দেখানো লাগবে। আজকে আমরা যে অঙ্কগুলো দেখব, এই অঙ্কগুলা অত বেশি ম্যাথের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? অত বেশি ম্যাথের উপর ডিপেন্ড না, এটা মোস্টলি কমন সেন্সের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই জন্য এই তিনটা প্রপার্টি আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট, যেহেতু এটার ম্যাথের উপর ডিপেন্ডেন্ট না, আমাদের কমন সেন্সের উপর অনেক বেশি মানে ডিপেন্ড করতে হয়। তো পরীক্ষার সময় দেখা যায় যে কমন সেন্সটাই সবার আগে হারায় যায়। তো এই জন্য এই তিনটা প্রপার্টিতে সবচেয়ে বেশি ভুল হয়, পার্সোনালি আমারও সবচেয়ে বেশি ভুল হইতো। প্রথম যে জিনিসটা আসে সেটা হলো কি কোনো সিস্টেমের মেমোরি আছে নাকি নাই। তো এইটা এইটা যদি আমি আপনাদেরকে কোনো কোশ্চেন মানে একটা কোশ্চেন যদি করি যে কোনো সিস্টেমের মেমোরি আছে নাকি নাই, এটা আপনারা কিভাবে বুঝবেন? তা আপনারা কি বলবেন? মানে কি দেখে আপনারা বুঝবেন যে ওই সিস্টেমটার মেমোরি আছে নাকি নাই? আমরা জেনারেলি কোন সিস্টেমটাকে বলি যে অমুক সিস্টেমটার একটা মেমোরি আছে? কোনো ডিভাইসের। কোনো ডিভাইসের মধ্যে যখন মেমোরি থাকে, এক্সিলেন্ট, হ্যাঁ, তখন কেন আমরা বলি যে ওই জিনিসটার মেমোরি আছে? কারণ ওইখানে কিছু স্পেস স্টোর থাকে করা সেভ আছে। করার, যখন কিছু সেভ করার স্পেস থাকে না তার মানে মেমোরি নাই। মেমোরি নেই। তার মানে মেমোরি থাকা ডিভাইসটাকে আমরা এমনভাবে ডিফাইন করতে পারি যে কোনো একটা ডিভাইসের আউটপুট যদি ওর প্রিভিয়াসলি রেকর্ডেড ইনপুটগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা বলতে পারি যে ওই সিস্টেমটার মেমোরি আছে। মানে ও কোথাও না কোথাও ইনপুটগুলোকে স্টোর করে রাখছে, যেটা আমরা ডিভাইসের মেমোরি বলি, যেটাই বলেন হার্ড ডিস্ক, এসএসডি, যেটাই বলেন, স্টোর করে রাখছে। এবং ওর পরবর্তী অ্যাকশন ওই প্রিভিয়াসলি স্টোরড ইনপুটগুলো দ্বারা চেঞ্জ হইতেছে, ভ্যারি হইতেছে, মডিফাইড হইতেছে, তখন আমরা বলি যে ওই সিস্টেমটার মেমোরি আছে। আর আমরা কোন সিস্টেমটাকে মেমোরি বলি না? যেই সিস্টেমটা আপনার যখনই আপনি ইনপুট যেটা দিতেছেন শুধুমাত্র ওইটার উপরই আপনার আউটপুটটা ডিপেন্ড করতেছে, প্রিভিয়াসলি স্টোরড কোনো ভ্যালুর উপর আপনার আউটপুটটা ডিপেন্ড করতেছে না। যেমন মনে করেন আপনার একটা সিস্টেমের মধ্যে আপনার একটা রেজিস্টার আছে, ঠিক আছে? একটা রেজিস্টার আছে, এখানে আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিলাম। এখন এই রেজিস্টারটার মধ্যে দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে, মানে যেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সেটা শুধুমাত্র ওই সার্টেন পয়েন্টের ভোল্টেজের ভ্যালুর উপর ডিপেন্ড করে। সাপোজ মনে করেন বলে হচ্ছে, সাপোজ কোনো একটা ইনপুট আপনার আছে হলে গিয়ে এরকম স্টেপ, ফার্স্টে 1 ভোল্ট, এরপরে 2 ভোল্ট, এরপরে 3 ভোল্ট, এরকম স্টেপ আকারে বড় হয়, ঠিক আছে? আপনার এরকম একটা ইনপুট আছে, এই সার্টেন পয়েন্ট পর্যন্ত 1 ভোল্ট, তারপরে আপনার 2 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, ঠিক আছে? এরকম তো হইতেই পারে, এরকম একটা স্টেপ ইনপুট দিতে পারি আমরা। স্টেপ ইনপুট যদি দেন, তাহলে আমরা এখানে মনে করেন 1 সেকেন্ড টাইম, এটা তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমরা কিন্তু এই 1 ভোল্টের জন্য যতটুকু কারেন্ট পাওয়ার কথা, ধরেন 1 এম্পিয়ার পাওয়ার কথা, সেটাই পাবো, তাই না? আবার যেই মুহূর্তে আমরা 2 ভোল্টে চলে যাব, তখন আমাদের পাওয়ার কথা কিন্তু 2 এম্পিয়ার। যে মুহূর্তে 3 ভোল্টে যাব, তখনই পাওয়ার কথা 3 এম্পিয়ার, তাই না? তার মানে এই জিনিসটা কি দেখা যাচ্ছে? এই জিনিসটা শুধুমাত্র আপনার যেই ইনপুটটা কার্যকর, শুধুমাত্র সেই ইনপুটটার উপরে কিন্তু এটার আউটপুটটা ভ্যারি করতেছে। যখন আপনি 3 ভোল্ট অ্যাপ্লাই করতেছেন, এটার মধ্যে কিন্তু আর 2 ভোল্টের কোনো ইফেক্ট থাকতেছে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারি নাই। মানে আপনি যদি 1 ভোল্ট দেন, তাহলে পাবেন 1 এম্পিয়ার, ঠিক আছে? কিন্তু যেই মুহূর্তে আপনি ভোল্টেজটাকে বাড়ায় 2 ভোল্ট করে ফেললেন, সাথে সাথে কিন্তু কারেন্টটা চেঞ্জ হয়ে 2 এম্পিয়ার হয়ে যাবে। সাথে সাথে কিন্তু জিনিসটা লিনিয়ারলি স্কেলড হয়ে যাবে, তাই না? 2 এম্পিয়ার হয়ে যাবে। যখন 2 ভোল্ট দিলেন, আপনার কিছুটা সময়ের জন্য কি ওই সিস্টেমটা কোনো রিলাক্টেন্স দেখাবে যে না, 2 ভোল্ট দিছো তো কি হয়েছে, আমি যাবো না 2 এম্পিয়ারে, আমি আস্তে আস্তে করে পারবো? তো আপনি এখানে ভোল্টেজের ইটা পাইতেছেন, এটা ছবিটা পাইতেছেন, এটা বা গ্রাফটা পাইতেছেন, এটা কারেন্টের গ্রাফটাও কিন্তু আপনি এরকম পাবেন, তাই না? 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, একদম সাথে সাথে বাড়বে। যেই মুহূর্তে ভোল্টেজটা বাড়বে ওই মুহূর্তে কারেন্টটা বেড়ে যাবে।
আপনার সিস্টেমটা কি বলতেছে যে না তুমি 1 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার আমার যাওয়ার কথা, তো কি হয়েছে আমি এইভাবে যাব না, আমি আস্তে করে স্লোপ করে তারপরে যে যাব, তারপরে এরকম স্লোপ করে যাব? রেজিস্ট্যান্স কি কখনো এইভাবে বিহেভ করবে? না স্যার। না স্যার। করবে না। ও কিন্তু আচ্ছা একদম ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দেখাবে। প্রিভিয়াস ভ্যালুটার উপরে আপনার প্রেজেন্ট ভ্যালুটা কখনো ডিপেন্ড করবে না। প্রিভিয়াস ইনপুটটার উপরে আপনার প্রেজেন্ট আউটপুটটা কখনো ডিপেন্ড করবে না। এটা সবসময় ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিবে। তার মানে এই সিস্টেমটা তখন আমরা বলবো যে এটার কোনো মেমোরি নেই। সবাই কি আর বুঝতে এই পারছেন? সিস্টেমে যদি মেমরি থাকতো? এই সিস্টেমে যদি মেমোরি থাকতো তাহলে আমি সেকেন্ডটা যেটা দেখালাম ওটা হলো, যেমন মনে করেন আমরা এটা করার সময় সব বইতে যেটা থাকে যে ক্যাপাসিটরের উদাহরণটা থাকে। ক্যাপাসিটর কি করে? সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের কাজ কি বলেন তো? চার্জ সংগ্রহ করে রাখে। চার্জ সংগ্রহ করে রাখে, এটা একটা কাজ। কিন্তু মানে ক্যাপাসিটর আমরা কোন ধরনের ক্ষেত্রে জেনারেলি ক্যাপাসিটর ইউজ করি? মানে ক্যাপাসিটরের উদ্দেশ্যটা কি সার্কিটের মধ্যে? ক্যাপাসিটর দিয়ে আমরা একটা ডিভাইস তৈরি করি, রেকটিফায়ার। আপনারা জানেন মনে হয়। রেকটিফায়ার থেকে আমরা যখন এসি থেকে ডিসি কনভার্ট করি তখন রেকটিফায়ারের শেষে আমরা একটা ক্যাপাসিটর লাগাই দিই। আপনারা জি দেখছেন স্যার কখনো এসি টু ডিসি কনভার্সনে জি আমরা যে স্যার। ক্যাপাসিটর দিয়ে করি? কেন করি? জি স্যার ক্যাপাসিটরটা কি করে? ক্যাপাসিটরের যে বাম্পস আছে না, আপস এন্ড ডাউনস, ওই আপস এন্ড ডাউনস গুলো রিডিউস করে একদম ফ্ল্যাট করে ফেলায় না পুরো? জি স্যার ক্যাপাসিটর তাহলে কি করে দেখেন, চিন্তা করে দেখেন। আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন ক্যাপাসিটরের কাজ হলো গিয়ে ভোল্টেজের চেঞ্জকে বাধা দেওয়া। ক্যাপাসিটর সবসময় চেষ্টা করে যে ভোল্টেজটাকে একটা সার্টেন লেভেলে রাখার জন্য। যেই মুহূর্তে আপনার ভোল্টেজটা ওই সার্টেন লেভেলের থেকে নিচে নেমে যায়, ক্যাপাসিটর কি করে? নিজের ভিতরে যে স্টোর করা চার্জটা সেটা ডিসচার্জ করে দিয়ে চেষ্টা করে যে ভোল্টেজটাকে ওই প্রিভিয়াস লেভেলে রাখার জন্য, তাই না? জি স্যার। এই জন্যই আপনার যে আপস এন্ড ডাউনস গুলো থাকে ওইটা শেষ পর্যন্ত একটা ফ্ল্যাট একটা পরিণত হয়, সিগনালে পরিণত হয়। কারণ ক্যাপাসিটরটা সবসময় চাইতেছে যে ভোল্টেজের চেঞ্জটা, মানে আপস এন্ড ডাউনস মানে তো ভোল্টেজের চেঞ্জ, এই চেঞ্জটাকে বাধা দেওয়ার জন্য। সো কোনো একটা সার্কিটে আপনি যখন ভোল্টেজ চাবেন যে ভোল্টেজটা চেঞ্জ হবে না, সার্টেন একটা সময়ের মধ্যে, মনে করেন এত মিলি সেকেন্ড বা এত মাইক্রো সেকেন্ডের মধ্যে যদি কোনো ডিস্টারবেন্স হয়, কোনো ডিসরাপশন হয় ভোল্টেজের, ক্যাপাসিটর চেষ্টা করবে ওই ডিসরাপশনটা এড়ানোর জন্য। এই জন্য ক্যাপাসিটর আমরা সার্কিটে বিভিন্ন ধরনের ফিল্টারিং এর কাজে ইউজ করি। বিভিন্ন ধরনের হাই পাস, লো পাস ফিল্টার, তারপর আপনার মনে করেন এই যে এসি টু ডিসি কনভার্সন, এই জন্য আমরা ক্যাপাসিটর ইউজ করি। তো ক্যাপাসিটরের ইকুয়েশনটা আপনি যখন দেখবেন যে ক্যাপাসিটরের ইকুয়েশনটা থেকে আমরা কি দেখি? ক্যাপাসিটরের ইকুয়েশনটা থেকে আমরা দেখি খুব সম্ভবত ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশনটাকে বলতে পারবেন? ক্যাপাসিটরের ইকুয়েশনটা মনে আছে কারো? ক্যাপাসিটরের ইকুয়েশনটা হলো মনে হয় খুব সম্ভবত ভিটি সমান সমান 1/c ইন্টিগ্রেশন আইটি ডিটি, এরকম, বা আই সমান সমান সি ডিভি বাই ডিটি। ক্যাপাসিটরের ইকুয়েশনটা মানে এরকম, তাই না? মনে নাই স্যার। মনে নেই এটাই? আমার যতদূর মনে পড়ে এটাই, যে শুধুমাত্র যখন ভোল্টেজের পরিবর্তন হবে, শুধুমাত্র যখন ডিভি বাই ডিটি দ্বারা আমরা কি বুঝি? সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তন, তাই না? মানে কোনো জি। কিছু ডিভি বাই জেনারেলি কোনো কিছু ডিভি বাই ডিটি মানেই তো ডি বাই ডিটি মানেই তো হলে গিয়ে সময়ের সাথে ওটার কি ধরনের পরিবর্তন হচ্ছে, মাইক্রো কি পরিবর্তন হচ্ছে সেই জিনিসটি আমরা মনিটর করি। সো ডিভি বাই ডিটি যখন আমরা দেখবো তখন আমরা সমান সমান কারেন্ট পাবো। এই কথাটার অর্থ হলো কি, যখনই আপনার সার্কিটে ভোল্টেজের কোনো পরিবর্তন হবে কোনো একটা জায়গাতে, তখনই আপনার ক্যাপাসিটর থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখানে ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ যদি কখনো পরিবর্তন না হয়, তাহলে কারেন্ট সমান সমান কত হবে? স্যার জিরোই তো হবে ভোল্টেজ জিরো হবে, কারণ আমরা জানি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ নিলে কি পাই আমরা? জিরো, তাই না? জিরো কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, তার মানে আপনারা তাহলে এইভাবে মানে কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা মনে রাখি জেনারেলি, যে ওই জিনিসটার কাজ কি, এই জিনিসটা যখন আপনি বুঝবেন তখন ওই জিনিসটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা মনে রাখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। গত ক্লাসে আমরা বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জিনিসটা কি, আপনাদেরকে তো বলছিলাম খুব সম্ভবত, যে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ কি আমরা স্যার জেনারেলি আইভি কার্ভ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি, তাই না? এটা হলো কি আপনার ক্যাপাসিটরের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, কারণ এখানে আইও আছে, ভিও আছে,
সো আমরা এরকম একটা ইকুয়েশন দেখলে সহজেই বলতে পারবো এটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? সো আমার যেহেতু ক্যাপাসিটরের বৈশিষ্ট্যটা মনে আছে, ফিল্ডে আমি যে কোনো সময় যদি কখনো ভুলে যাই যে এই জিনিসটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, আমি যদি শুধু মনে করি যে ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর আমরা কেন সার্কিটে ইউজ করি, শুধুমাত্র এই জিনিসটা মনে রেখে আমরা এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করতে পারবো, ঠিক আছে? সো এখানে দেখেন একটা জিনিস, এখানে যদি আমরা ভোল্টেজটাকে যদি আউটপুট হিসাবে চিন্তা করি, ভোল্টেজটাকে যদি আমরা আউটপুট হিসাবে চিন্তা করি এবং কারেন্টটাকে যদি ইনপুট হিসেবে চিন্তা করি, তাহলে একটা জিনিস দেখেন যে এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে কারেন্টটাকে। এটার মানে কি, যে কারেন্টের প্রিভিয়াস যত ভ্যালু আছে, টি টির কোনো পার্টিকুলার একটা সময়ের আগে যতগুলো ভ্যালু আছে, মানে আমরা এখানে যখন লিমিট দিই তখন আমরা লিমিটটাকে লিখি -ইনফিনিটি টু টি। এটার মানে হলো কি -ইনফিনিটি থেকে টি সময় পর্যন্ত, মানে টি এর বাম দিক থেকে শুরু করে টি সময় পর্যন্ত যতগুলো ভ্যালু আছে কারেন্টের, সবগুলো ভ্যালুকে কিন্তু আমরা ইন্টিগ্রেট করে আউটপুটটা পাইতেছি, তাই না? জি স্যার। এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন, যেহেতু পরীক্ষার সময় আপনাকে এই অঙ্কটা কমন সেন্স ইউজ করে করতে হবে, সো আপনাদের ইনটিউশনটা কিন্তু অনেক ইমপ্রুভড হতে হবে, ঠিক আছে? যে আপনারা যখন ইন্টিগ্রেশন কোনোটা দেখবেন, ইন্টিগ্রেশন বা সামেশন ডিসক্রিট ভ্যালুর ক্ষেত্রে, ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে, ইন্টিগ্রেশন যদি দেখেন -ইনফিনিটি টু টি, এটার মানে হলো কি টি সার্টেন সময়ে পৌঁছানোর আগ পর্যন্ত যতগুলো ইনপুট আছে সবগুলাকে ইন্টিগ্রেট করেই কিন্তু আমরা ভোল্টেজের মানটা পাইতেছি। এখন আপনারা বলেন তো এই সিস্টেমটা কি উইথ অর উইদাউট মেমোরি? স্যার উইথ মেমোরি। উইথ মেমোরি। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন কেন? স্যার সবগুলো সামেশনও স্টোর করে তারপর আউটপুট দিবে। এক্স্যাক্টলি, তার মানে -ইনফিনিটির পরে যে কোনো একটা সময়, মনে করেন -5 বা -6, ওই সময় যে আপনার ইনপুটটা ছিল ওইটার উপরেও কিন্তু ভোল্টেজটা ডিপেন্ড করবে, তাই না? জি স্যার। তাইলে তখন আমরা সহজেই বুঝে ফেলবো যে এই জিনিসটা মেমোরি আছে, যেহেতু ও প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ড করে প্রেজেন্ট ভ্যালু দিচ্ছে, সো এই জিনিসটার মেমোরি আছে। সো আপনাদের পরীক্ষাতে সবচেয়ে রুল অফ থাম, যে পরীক্ষার সময় সিস্টেম উইথ মেমোরি এন্ড উইদাউট মেমোরি চেনার সহজ উপায় কি? সহজ উপায়টা হলো গিয়ে আপনার যখন y ইকুয়ালস টু সার্টেন একটা মানে কোনো কিছু একটা mx এই ফর্মে আছে, তখন আমরা ধরে নিব যে এই সিস্টেমটা উইদাউট মেমোরি। এই সিস্টেমটা উইদাউট মেমোরি যখন একটা সার্টেন কোএফিশিয়েন্ট দ্বারা আপনার ফাংশনটাকে এক্স এর ফাংশনটাকে গুণ করা থাকবে, তখন আমরা ওইটাকে বলবো যে এটা হলো গিয়ে উইদাউট মেমোরি। আর জেনারেলি আমরা ইন্টিগ্রেশন, তারপরে হলো গিয়া সামেশন, এগুলো যদি থাকে জেনারেলি আমরা ওই সিস্টেমগুলোকে বলি যে এটা একটা মেমোরি উইথ সিস্টেম উইথ মেমোরি। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আরো কিছু এক্সাম্পল দিয়ে একটু প্র্যাকটিস করতে পারলে ভালো হতো। আরেকটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দিয়ে, দাঁড়ান আমি একটু বইটা দেখি। কোন একটা ম্যাথমেটিক্যাল টার্ম হইলে বেশি সুবিধা হইতো স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি বই থেকে আরেকটা দিই আপনাদেরকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের কি ক্যামেরাতে দেখতে কোনো সমস্যা হইতেছে? ছবি কি ঝাপসা বা ইয়ে আসতেছে কোনো? না স্যার। না স্যার ঠিক আছে, আজকে আচ্ছা, আরো ভালো মতো আমার এখানে একটু ঝাপসা লাগতেছে, আমি দেখি একটু ইমপ্রুভ করতে পারি নাকি। না, আমার মনে হয় লাভ নেই। স্যার ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমার স্ক্রিনে কেন জানি খুব ঝাপসা লাগতেছে, আমি বুঝতেছি না আমার মনিটরের সমস্যা নাকি অন্য কোথাও। স্যার আচ্ছা আমরা একদম ক্লিয়ারই দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনার মনে হয় বেশিরভাগই ফোন থেকে দেখতেছেন, তাই না? না স্যার, জি স্যার। ল্যাপটপে ল্যাপটপে দেখতেছেন? আচ্ছা, ফোনে অনেক ক্লিয়ার আর আসে। আচ্ছা, আমি বই থেকে, বইয়ের এরকম একটা উদাহরণ আছে, i = 0 to n, সো সামেশন আছে, স্বাভাবিক আপনারা বুঝতেছেন যেটা একটা ডিসক্রিট সিগন্যাল। এখন দেখে বলুন তো কি মনে হয়, এটা আপনার কি মেমোরি উইথ মেমোরি অর উইদাউট এটা মেমোরি? উইথ মেমোরি। উইথ memory। মেমোরি। আমি তো আপনাদেরকে বলেই দিছি যে না, এটা উইথ জি মেমোরি স্যার। আসলে। সামেশন দেখবেন বা ইয়ে দেখবেন, তখনই এটাকে আপনারা জাস্ট ডাইরেক্ট লিখে দিতে পারবেন যে সিস্টেম উইথ মেমোরি। কিন্তু আপনাদের মনে শুধু এই জিনিসটা তো চুরি, আমি যে জিনিসটা বললাম এটা একটা চুরি, ঠিক আছে? কিন্তু আপনারা বুঝবেন যে জিনিসটা কেন এভাবে কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু বলতে চাইছিলেন? স্যার এত এটা কি ইজি তো ডিরেক্টলি স্যার জাস্ট লিখে দিব এক্সামে যে দিতে না। এটা উইথ মেমোরি, মানে আর কোনো অপারেশন করা লাগবে না? কিচ্ছু করা লাগবে না। ওয়াও। ওয়াও, স্যার কিন্তু এত এই ইজি কোশ্চেনগুলো পরীক্ষায় কেমনে সবচেয়ে থাকবে কঠিন। স্যার? এই কোশ্চেনটাই পরীক্ষার সবচেয়ে কঠিন, এবং আমি আমার ইন্টার ইউনিভার্সিটি লাইফে আমি মনে হয় উইথ মেমোরি উইদাউট মেমোরির কোনো অঙ্ক ঠিক মতো করতে পারিনি। আমাকে আমার ফ্রেন্ডরা বুঝাই দিতেই করতে, আমি পারতাম না করতে, আমি কেন জানি পারতাম না। রাশিকুর ওয়াও।
তো যে জিনিসগুলো দেখে বেশি মনে হবে না ওয়াও কম কষ্ট, ওই জিনিসগুলো পরীক্ষাতে যে সবচেয়ে বেশি ভাও হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা সতর্ক থাকবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই জন্য আমি স্যার আপনাদেরকে অন্য মানে অন্য টিচারদের ক্লাস নোট দিছি যাতে আপনারা প্রচুর প্র্যাকটিস করতে পারেন। মানে স্যার এমনি ইন্টিগ্রেশন আর সামেশন থাকলে উইথ মেমরি, না থাকলে উইদাউট মেমরি, এটা তো এটা মানে এভাবে আমি সার্ভাইভ করছি। ঠিক আছে, এভাবে আমি সার্ভাইভ করছি। স্যার মানে এই দুইটা ছাড়া অন্য কিছু থাকলে কিভাবে? আমি পাইনি, এই দুটো ছাড়া অন্য কোনোটা আমি এমন পাই নেই যেটা আপনার উইথ মেমোরি পরীক্ষার হলে। আমার জানা মতে নাই আর কি, তবে একটু তাহলে স্যার আপনি ভুল করলেন কেন স্যার, এটা জানা সত্ত্বেও? আমি তো অনেক পরে জানছি, পিএল এর সময় যে জানছি। আমি যখন ক্লাস হয়েছে তখন কি জানছি নাকি? আমি ক্লাস টেস্টের সময় তো আর জানিনি। আমি পিএল এ আমাদের ভার্সিটিতে পিএল দিত, আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় আগে 15 দিন। ওই পিএল এই আমরা পড়তাম সবাই, বুঝছেন? আমরা এমনিতে ক্লাসের সময় খুব বেশি একটা পড়ালেখা করতাম না। যারা পড়ালেখা করতো ওদের সুন্দর ক্লাস লেকচার থাকতো, আমরা পরবর্তীতে ওদের থেকে ফটোকপি করে নিয়ে পিএল এর সময় খুব ভালো করে নিজেরটা নিজে বুঝতাম। আমার স্যারদের উপর আহসানুল্লাহতে আসলে স্যাররা খুব ভালো করে পড়ায় না, টু বি অনেস্ট। স্যাররা কেয়ার করে না স্টুডেন্টরা কি ভালো রেজাল্ট করতেছে না খারাপ রেজাল্ট করতেছে। এটা আপনাদের এখানে যেমন টিচারদের ইভালুয়েশন না হয়, আপনারা মনে হয় জানেন প্রতি সেমিস্টারে আপনারা টিচার স্যার আমরা তো হাসানুল্লাহর অনেক প্রশংসা শুনি। আহসানুল্লাহর অনেক প্রশংসা শোনার কারণ এটাই যে আহসানুল্লাহর স্টুডেন্টরা অনেক হার্ড ওয়ার্কিং। আহসানুল্লাহর স্টুডেন্টরা প্রচুর পরিশ্রম করে, মানে আহসানুল্লাহর স্টুডেন্টরা যে পড়ালেখার জন্য কি পরিমাণ পরিশ্রম করে এটা আপনাদেরকে বললে আসলে বোঝানো যাবে না। কারণ আহসানুল্লাহর সমস্যাটা কি, বুয়েটের সুবিধাটা কি আমি বলি, বুয়েটের টিচাররা খুবই ভালো। ঠিক আছে, বুয়েটের টিচাররা হলে এক্সিলেন্ট, বাংলাদেশের মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড, ওদের ফ্যাকাল্টি কোয়ালিটি হলে গোল্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর আপনার বুয়েটের আরেকটা সুবিধা কি যে বুয়েটের স্টুডেন্টরা তো বাই ডিফল্ট খুবই আপনার ভালো, সবচেয়ে ভালো স্টুডেন্ট গুলো আসে। তো ওদেরকে যদি নাও পড়ান ওরা নিজেদের ইচ্ছা কিছু না কিছু একটা করে নেবে। গ্রিনের সুবিধাটা কি এখন আমি বলি, যে গ্রিনের টিচাররা স্টুডেন্টদের সঙ্গে অনেক বেশি কোঅপারেটিভ। ঠিক আছে, আপনারা যখনই কোনো সমস্যায় পড়তেছেন টিচারকে ঠাস করে ফোন দিয়ে দিতেছেন, বা গুগল ক্লাসরুম আছে আপনাদের, বা ফেসবুকে মেসেঞ্জার আছে, যে কোনো সময় টিচারের কাছ থেকে আপনারা হেল্প পাইতেছেন। এটা হলো কি গ্রিনের সুবিধা। আহসানুল্লাহর অসুবিধাটা কি বলি, আহসানুল্লাহতে না আপনার টিচাররা ভালো করে পড়ায়, না আপনি টিচারের সঙ্গে কখনো কন্ট্যাক্ট করতে পারবেন, না আপনার কোশ্চেন কখনো সহজ হবে। ঠিক আছে, কোনো কিছুতেই আপনার হেল্প হবে না, সব দিক দিয়েই খারাপ। তাহলে এখানে স্টুডেন্টদেরকে টিকে থাকার জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয়, মানে যেই জিনিসগুলো কখনো আসাও সম্ভব না বা অত্যাধিক কঠিন এমন জিনিসও সলভ করতে হয়, এবং বেশিরভাগ সময় দেখা যায় পরীক্ষাতে এগুলো আসে। স্যাররা ক্লাসে পড়ায়ও নাই, ওই টপিক কভারও করে নাই। মনে করেন আমরা এমন সময় অনেক কোশ্চেন পরীক্ষাতে পাইছি যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমাদের পরীক্ষার সময় বলা হয়েছে আনসার করতে, এবং এটার কোনো মানে স্যারদের কোনো নেই। মানে গ্রিনে যেমন আছে না, আপনারা কোনো টিচার যদি আপনাদেরকে বাস দেয়, সোজা বাংলা যেটাকে বাস দেওয়া বলে, আপনারা টিচার ইভ্যালুয়েশনে ওই টিচারকে খারাপ ইভ্যালুয়েশন দিতে পারবেন, তাই না? আসলে কোনো টিচার ইভ্যালুয়েশন সিস্টেম নেই। টিচাররা যা মন চায় তাই করবে, ওটাই আইন। টিচাররা যেটাই টিচার করবে ওটাই আইন। রিলেশনে আমরা একটু খারাপ দিলে ওই টিচারটা তো আমাদেরকে বাস দিবে। জানতে পারবেন না তো, আপনার এখানে তো অ্যানোনিমাস, জানবে কিভাবে? স্যার জানতে পারে স্যার। স্যার ব্যাচ ওয়াইজ জানা যায় তো যে আপনার এই ব্যাচ থেকে কি পরিমাণ এভালুয়েশন পার্সেন্টেজ দেখা যায়। ব্যাচ ওয়াইজ কি আর বাস দেয় পরের সেমিস্টারে কেউ? আমি জানি না দেয় নাকি, এরকম কেউ স্যার এমন হয়, আমি জানি না, আমি তো নতুন আসলে, আমি জানি না। কিন্তু আহসানুল্লাহতে এরকম কোনো নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। ঠিক আছে, কেউ যদি বাস দেয় আপনি বাসকে চুপচাপ পড়ে থাকবেন। আমি আহসানুল্লাহ একটা গ্রেড শিট আপনাদেরকে দেখাবো না। স্যারদের সাথে কখনোই স্টুডেন্টরা পেরে ওঠে না। ঠিক, তবে মানে এটাই আহসানুল্লাহর মেইন সমস্যাটা এটাই, বুঝছেন? যে আহসানুল্লাহর লেকচারের কোয়ালিটি খুবই বাজে, এবং আহসানুল্লাহ ক্লাসে স্টুডেন্টরা বুঝলো নাকি না বুঝলো এটা নিয়ে কেউ কেয়ার করে না। কিছু কিছু স্যার আছে জাস্ট আসে বোর্ডে লেখে, আমরা তুলি, আবার বোর্ড মুছে আবার লেখে, পুরো ক্লাসে কোনো কথা নেই, একটা 12 স্যার মুখ খোলেনি, এমন ক্লাসও করছি আমরা। স্যার এইরকম ক্লাস টিচারের ক্লাস আমরাও করছি স্যার লাস্ট সেমিস্টার। আসলেই আমি তো গ্রিনে আমি অনেক টিচারের ক্লাস আমি অডিট করছি, নিজে অডিট করছি, অন্য স্যার স্যারদের খুব ক্লাসে। ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স ছিল আমাদের লাস্ট সেমিস্টারে স্যার, কি বলবো স্যার। আসলেই স্যার। আর কি আচ্ছা, তাহলে স্যাররে আপনারা কিছুটা হাসানো, কিছুটা বুঝতে পারবেন আমাদের কষ্ট তাইলে। না স্যার মানে উনি হচ্ছে বুয়েটের স্টুডেন্ট ছিল তো, মানে অনেক মেধাবী, তো উনি আচ্ছা, অনেক আচ্ছা। রোবোটিক টাইপের, মানে এসে আমরা কম্পাইলারের স্টুডেন্ট আমরা ভালো রফি থাক আন্না স্যার বুঝে আচ্ছা, যাবে। আমি বুঝতে পারছি মানে আপনাদের সমস্যাটা, কারণ আমি নিজে ফেস করে আসছি। ঠিক আছে, সো আমি বুঝতে পারছি যে মানে আনরেসপন্সিভ এবং আপনার মানে কি বলবো ডিস্ট্যান্ট প্রফেসররা স্টুডেন্টদের কত ক্ষতি করতে পারে। এটা মানে আমি আসলে থেকে পাশ করার পরে আমি ডিসাইড করছি যে আমি জীবনে যাই করি
মানে আমি দরকার হলে পরিচ্ছন্নতা কর্মী হব বা অন্য কিছু হবো, আমি জীবনে কখনো লেকচারার হব না, টিচার হব না। আমি মানে মোটামুটি আমার মোটো ঠিক করে রাখছিলাম, কিন্তু স্যার মানে তাই তো নিয়তির হইলে পরিহাস আর কি, নিয়তির পরিহাস, যে মানুষ যেটা ভাবে যে যেটা কখনো হইতে হবে না ওইটাই হইতে হয়েছে। স্যার আমি মানে আপনাকে মানে মানে বেশি বলছি না, কিন্তু আপনার বোঝানোর স্টাইলটা অন্যান্য অনেক স্যারের থেকে বেটার, অনেক না, ভালো। আমি আপনাদের আপনাকে কথা খুশি অনুযায়ী করার জন্য আমি বলছি না, আপনাদের স্যার। কথা অনুযায়ী রাতিল স্যারের ক্লাস অডিট করছি, ঠিক আছে? রাতিল স্যারের ক্লাস অডিট করছি, আমি দেখছি যে রাতিল স্যার যেভাবে পড়ায় ওটা অনেক বেশি ইন্টারেক্টিভ এবং উনি প্যাডে লিখে লিখে করায়। তারপর আমার মনে হয়েছে যে না, আপনারা ঠিক বলছেন, যে মানে ইমপ্রুভ করার তো সবসময় অনেক জায়গা থাকে, ঠিক আছে? তবে আপনাদের সাজেশনটা আমার খুব কাজে আসছে। আচ্ছা, যেটাই হোক, ঠিক আছে। তাহলে আপনারা, আমি আশা করি যে পরীক্ষায় উইথ মেমোরি উইদাউট মেমোরি আপনারা ভুল করবেন না, আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন শিওর আমরা যে স্যার। যে জিনিসটা আমরা দেখব সেটা হলো গিয়ে কোন সিস্টেমকে আমরা কি কজাল বলবো নাকি নন কজাল বলবো, এই জিনিসটা আমরা দেখবো। সো উইথ মেমোরি উইদাউট মেমোরি নাম শুনেই বোঝা যেতেছে এটা কি মিন করতেছে, ঠিক আছে? কজালটা আসলে অত সহজে বোঝা যায় না। কজাল বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেই জিনিসটা হলো গিয়ে যে কোনো একটা সিস্টেমের প্রেজেন্ট ভ্যালু, কোনো একটা সিস্টেমের প্রেজেন্ট ভ্যালু কিভাবে বলবো, যে আপনার কোনো একটা সিস্টেম আছে, মনে করেন এক্স টি প্লাস টু, মানে ওয়াই টি সমান সমান আছে হলে কি এক্স টি প্লাস টু। তার মানে এই সিস্টেমটার আপনার যখন টি এর ভ্যালু যখন এই সাইড থেকে শুরু হইতেছে, -2 থেকে শুরু হচ্ছে, তখন আপনি ওয়াই এর এখানে একটা ভ্যালু পাচ্ছেন। মানে এখানে আপনার যদি এক্স টি হয়, এটা যদি এক্স টি হয় আর এটা যদি ওয়াই টি হয়, তাহলে কি দেখতেছেন যে এক্স এর একটা প্রিভিয়াস ভ্যালুর জন্য আপনি ওয়াই টির একটা প্রেজেন্ট ভ্যালু পাইতেছেন, তাই না? সবাই কি এটাতে এগ্রি করতেছেন যে এক্স এর একটা প্রিভিয়াস ভ্যালুর জন্য আপনি বুঝি ওয়াই টি, নাই। মানে আমরা যখন কোনো একটা সিস্টেমকে বলি যে ওয়াই টি সমান সমান এক্স টি প্লাস, খাতাটা একটু উপরে ওঠান, মানে উপরের দিকে একটু স্লাইড স্যার। হ্যাঁ এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আমরা যখন কোনো সিস্টেমকে বলি যে এক্স টি, লিখলে কিন্তু আবার সমস্যা হবে, আরেকটু উপরে উঠাইলে ভালো হবে। আর একটু উপরে উঠালে ভালো হয়, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে? এখন ঠিক আছে? জি জি স্যার, স্যার। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, কোনো সিস্টেমকে আমরা যখন মানে এইভাবে রিপ্রেজেন্ট করি যে ওয়াই টি সমান সমান এক্স টি প্লাস টু, তখন আমরা কি দেখি যে এক্স এর একটা প্রি এক্স এর ভ্যালুটা যখন ওয়াই এর সাপেক্ষে কিন্তু পাস্টে আছে, তাই না? ইনপুটটা কিন্তু ওয়াই এর সাপেক্ষে পাস্টে আছে। জি স্যার। সরি, আমি ভুল বলতেছি, মানে এক্সটা আপনার ওয়াই এর সাপেক্ষে অ্যাডভান্স করা আছে। আমরা এই শিফটটাকে কি বলি, অ্যাডভান্স করা বলি না? এটাকে অ্যাডভান্স করা বলি আর এটাকে ডিলে জি। করা বলি, তাই না? তো এক্সটা হলে কি হ্যাঁ। আপনার ওয়াই এর সাপেক্ষে অ্যাডভান্স আছে, মানে এক্স এর একটা ফিউচার ভ্যালু, এক্স এর একটা ফিউচার ভ্যালুর উপরে আপনার ওয়াই এর একটা প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করতেছে। তখন আমরা এই সিস্টেমটাকে বলবো যে এটা একটা নন কজাল সিস্টেম। বুঝতে পারছেন? মানে এক্স এর ফিউচার ভ্যালুর স্যার উপরে যখন ওয়াই এর প্রেজেন্ট বুঝতে ভ্যালু পারিনি। ডিপেন্ড করবে, মানে ফিউচার ভ্যালু বলতে কি বুঝাইতেছি, এক্স টি প্লাস টু মানে হলে কি এই জিনিসটা আপনার 2 ইউনিট সময় পরে হবে। আমরা এই জিনিসটা টাইমের সাপেক্ষে এই জিনিসটা অ্যাডভান্স করা আছে, তাই না? অ্যাডভান্স করা মানে তো আপনারা বুঝেন যে কোনো কিছুকে অ্যাডভান্স করা। জি সো স্যার। কোনো কিছু যখন এক্স এর একটা ফিউচার ভ্যালু যখন আমরা বুঝাই, তখন আমরা কি লিখি, এক্স টি প্লাস টু বা এক্স টি প্লাস বি। যখন এই জিনিসটা ফিউচারে ঘটবে, ওইটার উপরে যখন আপনার প্রেজেন্ট ভ্যালুটা ডিপেন্ড করবে ওয়াই এর, তখন আমরা ওই জিনিসটাকে বলবো যে এটা একটা নন কজাল সিস্টেম। বুঝতে পারছেন? আর যখন এই জিনিসটা হবে না, যে এক্স এর ফিউচার ভ্যালুর উপরে ওয়াই এর প্রেজেন্ট ভ্যালু যখন ডিপেন্ড করবে না, তখন আমরা ওই জিনিসটাকে বলবো যে এটা একটা কজাল সিস্টেম। তাহলে সিমিলারলি আমি যদি এইটার বদলে আমি যদি আপনাদেরকে লিখতাম যে ওয়াই টি সমান সমান এক্স টি মাইনাস টু, তখন এটাকে কি আমরা কজাল বলতাম নাকি নন কজাল বলতাম? নন কজাল। কেন নন কজাল বলতাম? ডিলে হচ্ছে এটা তো এর ডিলে একটা- আছে। ও না ডিলে স্যার, আছে, সরি স্যার, এটা তো এটা ডিলে পাস্ট আছে। ভ্যালু, এটা তো পাস্ট ভ্যালু, তাই না? ফিউচার ভ্যালু তো না, এটা তো ডিলে আছে। সবচেয়ে সোজা কথা মনে করবেন যে এটার মধ্যে ডিলে আছে, ঠিক আছে? তার মানে এটা হলো কি পাস্ট ভ্যালু। ডিলে মানে আমরা সবসময় ধরে নিই যে জিনিসটা লাগে পাস্ট ভ্যালু, যে জিনিসটার পাস্ট ভ্যালুর উপরে আপনার ওয়াইটি ডিপেন্ড করতেছে, কোনো সমস্যা নেই, এটা কজাল সিস্টেম।
দেখছেন এখন এখন বুঝতে পারছেন যে কমন সেন্স অ্যাপ্লাই করে অঙ্ক করাটা কত ডিফিকাল্ট যখন কোনো অঙ্কের ম্যাথমেটিক্যাল একটা স্ট্রাকচার থাকে না। সো এই অঙ্কগুলো আপনাকে কমন সেন্স ইউজ করে পরীক্ষাতে করতে হবে। আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম সেটা হলো উইথ মেমোরি অর উইদাউট মেমোরি। আমরা কি দেখলাম যে কোনো কিছু একটা পাস্ট ইনপুটের উপরে যখন প্রেজেন্ট ইনপুট ডিপেন্ড করবে না তখন আমরা বলবো যে ওই জিনিসটাকে মেমোরিলেস, আর যখন করবে তখন আমরা বলবো উইথ মেমোরি। তো ওই জিনিসটা আমরা কি দেখছি যে ইনপুটের পাস্টটার কিরকম ইফেক্ট আছে সিস্টেমের উপরে। আমরা এখন যে জিনিসটা দেখতেছি সেটা হলো কি ইনপুটের ফিউচারের উপরে আউটপুটের প্রেজেন্টের কি ধরনের ডিপেন্ডেন্সি আছে। মানে একটা ইনপুটের ফিউচার ভ্যালুর উপরে আউটপুটের প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করে কিনা, এই জিনিসটা আমরা দেখবো হলে গিয়ে কজাল অথবা নন কজালে। ঠিক আছে, কোনো একটা ইনপুটের ফিউচার ভ্যালুর উপরে যদি কোনো একটা সিস্টেমের আউটপুটের প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করে তখন আমরা ওটাকে বলবো ওটা একটা নন কজাল সিস্টেম। আর যখন কোন একটা সিস্টেমের ফিউচার ভ্যালু আউটপুটের ইনপুটের উপরে প্রেজেন্ট আউটপুট ডিপেন্ড করবে না তখন আমরা ওটাকে বলবো যে এটা একটা কজাল সিস্টেম। জাস্ট প্লেন এন্ড সিম্পল মনে রাখবেন যে আমরা যদি সিগন্যালটাকে অ্যাডভান্স করে দিই এবং এটার ইফেক্ট যদি আউটপুটের উপরে পড়ে তখন আমরা বুঝবো যে এই জিনিসটা কি বুঝবো বলেন, কজাল। নন কজাল। আচ্ছা, এখন মনে করেন আপনাদেরকে একটা সিস্টেম এরকম লিখে দেখে x স্কয়ার xt স্কয়ার yt সমান সমান xt স্কয়ার, এটা কি কজাল নাকি নন কজাল? স্যার এটা তো কজাল হবে যাবে স্যার। আপনাদের লজিকটা কি কজাল হওয়ার পিছনে? স্যার টি টি স্কয়ার যত মান কেন বাড়ে এটা তো আর এই যে অ্যাডভান্স হচ্ছে না স্যার মানটা। শিওর আপনি? জি স্যার। ঠিক আছে, আপনার এইটা দেখি আমি তাহলে। স্যার মনে এটার করেন গ্রাফটা তো স্যার এক্সপোনেনশিয়াল হবে, এটা তো এটার গ্রাফটা আমরা তো লিনিয়ার নন লিনিয়ার নিয়ে কোনো কাজ করতেছি না এখন। এটা আপনার নন লিনিয়ার, ঠিক আছে, নন লিনিয়ার এক্সপোনেনশিয়াল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা ধরলাম যে xt এর মান এই জায়গায়, সাপোজ xt এর মান এই জায়গায়, বা হ্যাঁ ঠিক আছে ধরলাম xt এর মান এই জায়গায়, কোনো সমস্যা নেই। তাহলে xt মাইনাস এইভাবে বোঝানো সম্ভব না, এটাকে এইভাবে বোঝানো সম্ভব না। দাঁড়ান আমি আপনাদেরকে বক্স করে দেখি, তাহলে হয়তো সুবিধা হবে। মানে বোঝানোর সময় আমার নিজেরই মনে হয় আমি নিজে বুঝতে পারতেছি না, তাহলে আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন। দেখেন, তাহলে আমরা কোনো সিস্টেমে যখন xt ইনপুট করি তখন আমরা এখান থেকে আউটপুট পাই হলে গিয়ে yt, তাই না? এই জিনিসটা তো আমাদের সিস্টেমের সংজ্ঞা, যে কোনো একটা সিস্টেমে আমরা যখন সার্টেন একটা ইনপুট দিই xt আমরা ওখান থেকে yt একটা সিস্টেম পাই। ঠিক আছে, এখন এখানে yt সমান সমান কি x t স্কয়ার, তাই না? আমরা বলেই দিছি যে yt সমান সমান xt স্কয়ার। এখানে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? না স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে xt এর জায়গাতে আমি এখানে ইনপুট করলাম x মাইনাস টি ইনপুট করলাম, ধরেন কোনো সমস্যা নেই। তাহলে এখন yt কি আসবে? মাইনাস টি স্কয়ার। মাইনাস টি স্কয়ার মানে তো টি স্কয়ারই, তাই না? জি স্যার। তাহলে এখানে দেখেন কি হলো যে আপনার x মাইনাস টি কিন্তু ফিউচার ভ্যালু, যেহেতু মাইনাস টি আছে তার মানে এটা অবশ্যই আপনার, আমরা এটা কি করছি, কি বলে ওটাকে, অ্যাডভান্স করছি, তাই না? অ্যাডভান্স করছি। ফিউচার ভ্যালু। কিন্তু আপনি এখানে পাইতেছেন কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, বা ফিউচারের রেসপেক্টে যদি বলেন তাহলে পাস্ট ভ্যালু, তাই না? বা প্রেজেন্ট ভ্যালু, কোনো সমস্যা নেই, প্রেজেন্ট ভ্যালু বললেও কোনো সমস্যা নেই। তাহলে কি দেখা যাচ্ছে, আপনার ইনপুটটা যদি ফিউচারে থাকে আপনি আউটপুটটা কি পাইতেছেন, প্রেজেন্টে পাইতেছেন না? জি। তখন আমরা এটাকে বলবো যে এটা একটা নন কজাল সিস্টেম। কিন্তু আপনার যদি এমন হইতো যে আপনি এখানে পাস্ট ভ্যালু দিচ্ছেন, এখানেও পাচ্ছেন পাস্ট ভ্যালু, বা এখানে ফিউচার ভ্যালু দিচ্ছেন এখানেও পাচ্ছেন ফিউচার ভ্যালু, তখন আমরা ওটাকে বলবো যে এটা একটা কজাল সিস্টেম। স্যার সিস্টেমটা যদি xt কিউব হইতো তাহলে কি চেঞ্জ হইতো? যদি xt কিউব হইতো সাপোজ, এটা আপনার এক্সেলেন্ট একটা জিনিস বলছেন, আমি কখনো চিন্তা করিনি, চলেন দেখি কি হয়। yt সমান সমান যদি xt কিউব হয় তাহলে t যখন আপনার মানে শুধু xt যখন থাকবে এটা তো স্টিল xt কিউবই থাকবে, তাই না? মানে t এর ভ্যালু যখন আপনার 0 থেকে বড় হবে মানে পজিটিভ ভ্যালু হবে তখন স্টিল xt কিউব থাকবে।
টি এর ভ্যালু যখন 0 থেকে ছোট হয়ে যাবে, টি এর ভ্যালু যখন 0 থেকে ছোট হয়ে যাবে তখন আপনার yt সমান সমান কি আসবে? yt সমান সমান হবে x মাইনাস টি কিউব, তাই না? জি স্যার। তার মানে এখানে কি আসতেছে, x মাইনাস টি এর জন্য আমরা পাইতেছি হলে গিয়ে x মাইনাস টি কিউব। এই ভ্যালুটাও আছে ফিউচারে, এই ভ্যালুটাও আছে ফিউচারে। তাহলে স্যার কি হবে? এই causal। জিনিসটা একটা কজাল হবে। জি স্যার। এটা আপনার খুব ভালো, আমি এই জিনিসটা কখনো এনকাউন্টার করিনি, ঠিক আছে? তবে এটা দেখে আমার মনে হইতেছে এটা কজাল হবে। আমি ভুল হতে পারি, কিন্তু আমার দেখে মনে হইতেছে এটা কজাল হবে। যেহেতু আপনার মানে কি বলবো, টাইম লাইনটা ঠিক আছে, ঠিক আছে? মানে এমন নাই টাইম লাইনের মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নাই, মানে একটা ফিউচারে আছে একটা পাস্টে আছে, এরকম নেই। তো হইলে দুটোই ফিউচারে থাকবে, নাহলে দুটোই পাস্টে থাকবে, বা দুটোই প্রেজেন্টে থাকবে, কিন্তু দুটার মধ্যে কোনো ডিসক্রিপেন্সি থাকা যাবে না, ঠিক আছে? মানে একটা ইনপুটটা ফিউচারে আছে কিন্তু আউটপুটটা প্রেজেন্ট বা পাস্ট আসছে, এই জিনিসটা আমরা মানতে পারবো না, তখন আমরা ওটাকে বলবো যে এটা একটা নন কজাল সিস্টেম। মানে স্যার নন causal হইতে হইলে কি আমাদের ইনপুটটা পাস্টে থাকতে হবে আর আউটপুটটা প্রেজেন্টে থাকতে হবে? ইনপুটটা ফিউচারে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, ইনপুটটা ইনপুটটা হলে ফিউচারে, ফিউচারে, আর আউটপুটটা থাকবে প্রেজেন্টে বা প্রেজেন্ট। পাস্টে। আচ্ছা, আচ্ছা। মানে ফিউচারের রেসপেক্টে তো প্রেজেন্টও যা পাস্টও তাই, তাই না? স্যার এই কন্ডিশন ছাড়া বাকি সব কন্ডিশনে causal হবে। কজাল হবে, আর শুধুমাত্র এই কন্ডিশনটা হলে তখন আমরা ওটাকে বলি নন কজাল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? মানে এক্সাইটেশন যেটা, মানে ইনপুট যেটা দিতেছেন, এই সিস্টেমটাকে আপনি এক্সাইটেড করতেছেন ফিউচারে, কিন্তু আপনি এটার ইফেক্টটা দেখতে পারতেছেন পাস্টে বা প্রেজেন্টে, যেটা খুব উইয়ার্ড, মানে ফিজিক্যালি চিন্তা করাটা খুব উইয়ার্ড। মাথা ঘুরাইতেছে। স্বাভাবিক, আমারও মাথা ঘুরাইতে, জন্য আমি আপনার কষ্টটা বুঝতে পারতেছি। কিন্তু আপনার এরকম কিছু বাধা কন্ডিশন থাকবে, আপনারা যদি প্রচুর প্র্যাকটিস করেন আপনারা কিছু বাধা কন্ডিশন পাবেন যেগুলাতে আপনার নন কোজাল হবে, কারণ নন কোজালের সংখ্যা কিন্তু খুব লিমিটেড, ঠিক আছে? আইদার আপনার মনে করেন t+2 থাকবে, বা মানে t প্লাস কোনো একটা সংখ্যা থাকবে, তখনই হবে নন কোজাল, বা এরকম স্কোয়ার্ড টু দি পাওয়ার 4 এরকম মান থাকবে, তখনই আপনি বুঝবেন যে এই জিনিসটা হলে কি নন কোজাল হবে। আর বাকি যত কন্ডিশন আছে সব কন্ডিশনই আপনার হবে কজাল, ঠিক আছে? আচ্ছা যেমন স্যার, আমরা হ্যাঁ বলুন। এক্সপোনেনশিয়াল একটা কি একটু দেখবেন স্যার? ধরেন এক্সপোনেনশিয়াল, এক্স, চলেন দেখি। মানে এটা যদি ই টু দি মনে পাওয়ার করেন টি হইতো। yt সমান সমান e টু দি পাওয়ার xt, এরকম। জি স্যার, এরকম যদি থাকে। আচ্ছা, e টু দি পাওয়ার xt যদি থাকে yt, তাহলে আমরা প্রথমে এটার মধ্যে কি ইনপুট দিব? আমরা xt ইনপুট দেব, xt ইনপুট দিলে তো আমরা এটাই পাবো, তাই না? এখন আমরা জি। x মাইনাস t ইনপুট দিব। x মাইনাস t যদি ইনপুট দিই আমরা এখানে পাবো হলে গিয়ে yt সমান সমান e টু দি পাওয়ার x মাইনাস t, তাই না? জি স্যার। e টু দি পাওয়ার x মাইনাস t মানে তো আমার আউটপুটটা কোথায় থাকবে বলুন তো? e টু দি পাওয়ার x মাইনাস t মানে কি? এই জিনিসটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, তাই না? স্যার নিচের দিকে কার্ভ হবে, হ্যাঁ স্যার। এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, whereas আমার মাইনাস টিটা মিন করে যেটার ভ্যালুটা ফিউচারে, মোস্ট লাইকলি এটা নন কজাল হবে, কারণ আপনার ইনপুট ফিউচারে কিন্তু আপনার আউটপুট তো পেতেছেন প্রেজেন্টই, কারণ ই টু দি পাওয়ার মাইনাসের ভ্যালু তো আপনার পজিটিভই, তাই না? ই টু জি দি পাওয়ার স্যার, মাইনাসের ভ্যালু তো পজিটিভ। নেগেটিভে না। জি তো স্যার। আপনি আউটপুট দিতেছেন, আপনি কি, আপনি এক্সিলেন্ট কোশ্চেন করতেছেন। আমি আপনার মতো স্টুডেন্ট হলে অনেক কিছু শিখতে পারতাম। হ্যাঁ আপনার স্যার। নাম কি? স্যার রাফিউল মাহমুদ, স্যার সিআর বলতেছিলাম। সিআর, আচ্ছা। না, আপনার মতো মানুষ সিআর হতে ভালো হয়েছে। আচ্ছা, তো বুঝতে পারছেন তো? তাহলে আমাদের আউটপুট ইনপুটটা আছে ফিউচারে, কিন্তু আউটপুটটা আমরা পাইতেছি প্রেজেন্টে। সো মোস্ট লাইকলি এটা একটা নন কোজাল সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তো এরকম প্র্যাকটিস করতে করতে যদি আমি কোনো জিনিস ভুল বলে থাকি বা আপনারা যদি কোনো নতুন সমস্যা পান অবশ্যই ক্লাসরুমে আমাদের সঙ্গে শেয়ার করবেন বা আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, মানে এরপরে স্যার এখন মানে প্র্যাকটিস করতে করতে হয়তো বুঝবো, কিন্তু আমারটা ঠিক হচ্ছে কিনা এটা কেমনে বুঝবো যে আমি যে এটা থিওরি দাঁড়া করালাম যে এটা নন কজাল বা কজাল, আমি জাজ করবো কিভাবে? এটা তো এখন জাজ করার মানে মানে আপনাদের আলটিমেট জাজ তো হলে গিয়ে আমার ইন্টেলিজেন্স, ঠিক আছে? আমার আচ্ছা, আচ্ছা, ইন্টেলিজেন্স যতটুকু তাহলে পর্যন্ত আপনাকে এইটাই আপনার জানাবো। জাজ। এখন আমার ইন্টেলিজেন্স যদি ক্যাপ হয়ে যায় কোনো একটা পজিশনে গিয়ে, মানে আমি নিজেও জানি না, তখন হয়তো বা মিস জাজ বা মিস গাইডেড হওয়ার চান্স আছে, যেটা অনেক না হয়। স্যার, আমি বলতেছিলাম যে আমরা যে প্র্যাকটিস করবো তাহলে স্যার সব প্রত্যেকটা উদাহরণই স্যার আপনাকে তাহলে দেখাবো স্যার আমরা আপনারা এভাবে। দেখাইতে পারেন, বা এরকম যদি আপনারা লজিক্যালি অ্যাপ্রোচ করতে চান তো লজিক্যালি অ্যাপ্রোচ করতে পারেন। তবে সবচেয়ে ভালো যেটা সেটা হলো কি ইন্টারনেটের হেল্প নেওয়া। আমি নিজেও যখন কোনো জায়গায় আটকে যাই আমি কিন্তু নিজেও গুগল করি, ঠিক আছে? স্যার আপনারা গুগল যখন তো কোনো আমাকে করতেই হবে। যখন বেয়াদব একটা কোশ্চেন করবেন যেটার উত্তর আমিও জানি না, আমিও কিন্তু বেশিরভাগ সময় গুগল করি, ঠিক আছে? কারণ আমি নিজের উপরে এতটা কনফিডেন্স নাই আমার যে আমি যেটা বলতেছি এটাই ঠিক।
আমি বেশিরভাগ সময় গুগল করি। তো যদি আমাকে দিবেন, আমি যদি ইনস্ট্যান্ট উত্তর না দিতে পারি, আমি গুগল করে দেখবো যে আপনাদেরটা ঠিক আছে নাকি। যদি মনে হয় যে আমাকে দেখানো দরকার, তো অবশ্যই দেখাবেন, কোনো সমস্যা নেই। আমি নিজেও শিখতে পারলাম কিছু এটার থ্রুতে। আচ্ছা, ফাইনালি যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো গিয়ে কোনো সিস্টেম কি ইনভার্টিবল নাকি ইনভার্টিবল না। এই জিনিসটা পরীক্ষাতে খুব কম থাকে যে কোনো জিনিসটা কি ইনভার্টিবল নাকি ইনভার্টিবল না। এটার নাম যেটা সাজেস্ট করে যে আপনার একটা সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, আপনি এই কম্পোনেন্ট গুলোকে যদি ওলটপালট করে দেন, তাইলে এই সিস্টেমের রেজাল্টে কোনো সমস্যা হবে নাকি, কোনো চেঞ্জ আসবে নাকি। যদি চেঞ্জ আসে তখন আমরা ওই জিনিসটাকে বলি যে এই জিনিসটা নন ইনভার্টিবল। আর যদি চেঞ্জ না আসে তখন আমরা বলি ওই সিস্টেমটাকে একটা ইনভার্টিবল সিস্টেম। স্যার এ পর্যন্ত থাক, নেক্সট পড়বো না, মানে মাথাটা ঝিমঝিম করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে আপনাদের কাজ কি এখন? আপনাদের কাজ হলে কি আজকের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। আজকে স্যার রাতের একটু মধ্যে টাইমটা একটু বাড়ানো যায় না স্যার? টাইমটা বাড়ানো যায় না, কারণ আমার আরো অ্যাসাইনমেন্ট আছে, তো অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে। আমার তো অ্যাসাইনমেন্ট দেখতে হবে, দেখে নাম্বার দিতে হবে না। আপনারা মনে করেন 46 জন আছেন, আমার কিন্তু প্রত্যেকের অ্যাসাইনমেন্ট করে করে আগাইতে হবে, কারণ সবার ডিজিট আলাদা, কোনো বাধা উত্তর নাই। তো আমি জানি না সঠিক উত্তর কার হয়েছে। স্যার তো টু বি অনেক অনেস্ট সময় কি ব্যাপার। স্যার, স্যার অনেক বলেন। অনেকগুলো আছে স্যার, এখন পর্যন্ত স্যার কিছু ধরতেই পারিনি। কালকে থেকে স্যার ট্রাই করতে উঠতে ঢুকতে স্যার মানে 5-10 মিনিট হয়ে যেতে হবে। তার কারণে স্যার এখন পর্যন্ত কিছুই করতে পারিনি, মানে মাথা অলওয়েজ স্যার হ্যাং হয়ে থাকে। আজকে কি আর ক্লাস আছে আপনাদের? না আজকে ক্লাস নাই, আজকে 2 ক্লাস নাই, ঘন্টা বাট আবার ঘুমায়ে করা শুরু করেন, এটা করতে আপনার 3 ঘন্টার বেশি লাগার কথা না, ঠিক আছে? আপনি 2 ঘন্টা ঘুমায়ে কাজ করা শুরু করেন, 3 ঘন্টার মধ্যে আপনার এই সবগুলো অঙ্ক করা সম্ভব। স্যার এটার জন্য রেফারেন্স কোনো বুক থাকতো বা কোনো থাকতো আর কি, নেসা হার্ড কপি একাডেমির থাকতো তাহলে ভিডিও তো গুলো অনেক আপনি ব্যাপার নেস হতো। একাডেমির ভিডিও দেখেন। আজকে আমি 2টা ক্লাস নোট আপলোড করছি আপনাদের, এই যে একটু আগে বললাম। আপনারা 2টা ক্লাস নোটের উদাহরণগুলো দেখেন, ওখান থেকেও হেল্প জি পাবেন। স্যার ওইটা স্যার দেখছি, বাট স্যার ওইটাও স্যার 5-7 মিনিট ধরে ওপেন করার জন্য বসে রয়েছি, বাট ওপেনই হয় না। আরে আচ্ছা ঠিক আছে, দেখেন পারেন নাকি করতে। যদি লেট হয় 1-2 ঘন্টা সমস্যা নেই। আপনার 1-2 ঘন্টা লেট হলে আমি নিব, সমস্যা নেই। আপনারা 2টার মধ্যে দেওয়ার চেষ্টা করেন, রাত 2টার মধ্যে। ঠিক আছে? আর আপনাদের জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সঙ্গে আবার তাহলে আমাদের কবে দেখা হচ্ছে? সোমবার দিন, তাই না? সোমবার দিন 3টায়। জি স্যার। জি আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আপনারা স্যার এই পর্যন্ত অ্যাসাইনমেন্টের গ্রেড গুলাকে আপনি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন, মানে বসায় হ্যাঁ, আমি দিবেন? ওখানে গ্রেড করে দিব, তাহলে আপনাদের নিজেদের হ্যাঁ নিজেদের জি স্যার, গ্রেড তাহলে দেখতে স্যার পারবেন। খুব ভালো হইতো আর কি। হ্যাঁ, আমি ওইটাই করব। 15 মার্কসের গ্রেড দেওয়া আছে মনে হয় ওখানে, না? টোটাল মার্কস? জি স্যার, 15 মার্কস হ্যাঁ, আমি দেওয়া ওখানে আছে। গ্রেড করে দিব ইন্ডিভিজুয়ালি। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।